আমরা যখন খুব ফর্মাল ডেফিনেশনে যাব স্ট্যাটিস্টিক্স কাকে বলে, তো স্ট্যাটিস্টিক্স হচ্ছে একটা সায়েন্সটা একটা ব্রাঞ্চ যেটা ডেটা কালেক্ট করে, অ্যানালাইজ করে, প্রেজেন্ট করে এবং ইন্টারপ্রেট করে। এই চারটা যে কিওয়ার্ড ব্যবহার করা হয়েছে, এই চারটা কিওয়ার্ড প্রত্যেকটাই খুবই গুরুত্বপূর্ণ। এই কালেক্টিং, অ্যানালাইজিং, ইন্টারপ্রেটিং অ্যান্ড প্রেজেন্টিং। আমরা এক্সপেরিয়েন্স থেকে অথবা এক্সপেরিমেন্ট থেকে যে ডাটাগুলো প্রডিউস করব, সেই ডাটাগুলো কিভাবে কালেক্ট করতে হবে সেই জায়গাটা গুরুত্বপূর্ণ। যেমন আমি যদি বলি যে আমাদের রাজশাহীতে বা বাংলাদেশে বললাম যে শিক্ষার হার কেমন, এখানে এসএসসি অথবা মাস্টার্স পাস করা ছাত্র নাগরিক সিটিজেনদের সংখ্যা কেমন, হারটা কেমন। এখন আমি এই ডাটাটা কালেক্ট করার সময় যদি ঢাকা শহরের ঢাকা ইউনিভার্সিটি এলাকায় 10,000 লোককে জিজ্ঞেস করি তাহলে এক ধরনের রেজাল্ট পাবো। আবার 64টা ডিস্ট্রিক্টে যদি ছড়িয়ে ছিটিয়ে প্রত্যেক ডিস্ট্রিক্ট থেকে 500 জনকে কালেক্ট করি সেটাও একরকম পাবো। আবার এই যে বিভিন্ন রিজন থেকে যে আমি কালেক্ট করছি সেটা উচ্চশিক্ষা প্রবণ এলাকা কিনা, সেটা শিক্ষার হার কম কিনা, সেখানে স্কুল কলেজ আছে কিনা, এসব বিবেচনায় নিয়ে অথবা না নিয়ে যদি আমি ডেটা কালেক্ট করি তাহলে আমার ডেটাগুলো বায়াসড হয়ে যাবে। এবার শুধু যদি ঢাকা ইউনিভার্সিটি থেকে নেই, নিয়ে বললাম যে 10,000 জনকে আমি সার্ভে করলাম, করে দেখলাম যে এখানে 10,000-এর মধ্যে 9,500-ই হচ্ছে মাস্টার্স পাস করা। এটা বাংলাদেশের চিত্র না, তাই না? সুতরাং কিভাবে আমাকে ডেটা কালেক্ট করতে হবে, এই কালেক্টিংটা একটা কাজ, এটা একটা প্ল্যানিং লাগবে, সেটা স্ট্যাটিস্টিক্সের একটা কাজ, সেটা আমাদের চিন্তা করতে হবে। তারপর সেগুলোকে অ্যানালাইজ করতে হবে। অ্যানালাইজ মানে হচ্ছে সেখান থেকে যদি আমরা কিছু প্রপার্টি বের করতে পারি, কিছু অ্যাট্রিবিউটস বের করতে পারি, আমরা তাহলে হয়তো বা সেগুলোকে আমরা পুরো পুরো যে ডেটা সেটটা সেটার উপরে কোনো একটা মন্তব্য করার সুযোগ পাবো বা সেখান থেকে কোনো সিদ্ধান্ত নেওয়ার সুযোগ আসবে। এখন কিভাবে কালেক্ট করব, কিভাবে অ্যানালাইজ করব, সেগুলো আমরা ধীরে ধীরে পড়বো। আমি জাস্ট ডেফিনেশনটা নিয়ে বলছি। তাহলে চারটা প্রপার্টি মাথায় রাখতে হবে কালেক্টিং কিভাবে করব আনবায়াসড ভাবে। আনবায়াসড হয়তো একবারে সম্ভব হবে না, তো এটাকে মিনিমাইজ করতে হয়, যতটুকু সম্ভব আনবায়াসড ভাবে কালেক্ট করা। তারপর হচ্ছে অ্যানালাইজ করা, এরপর হচ্ছে প্রেজেন্ট করা। হ্যাঁ, আমরা আমরা বিভিন্নভাবে গ্রাফ হোক বা প্রচুর প্রচুর প্রেজেন্টিং মেকানিজম আছে, টুলস আছে। আমাদের খুব কমন যে টুলসগুলো ব্যবহার করি, কিছু চার্ট, পাই চার্ট, বার চার্ট বা লাইন গ্রাফ, এগুলো করি। এর বাইরেও অনেক সাম্প্রতিক সময়ে অনেক ধরনের প্রেজেন্টেশন টুল বেরিয়েছে, স্টাইল বেরিয়েছে, সেগুলো দিয়ে আমরা প্রেজেন্ট করবো। কারণ ডেটাগুলোকে নিউমেরিক্যাল ওয়েতে একটা জিনিস বলা, আর সেটাকে যদি আমরা গ্রাফিক্যাল ওয়েতে উপস্থাপন করতে পারি তাহলে এটা ভিজিবিলিটি বা আন্ডারস্ট্যান্ডিং দুটোই অনেক বৃদ্ধি পায়। এবং আমি যে মেসেজটা কনভে করতে চাচ্ছি সে কনভে করাটা অনেক সোজা হবে। আমি নিউমেরিক্যাল ডেটা দিয়ে যদি বলি এটা কাজটা অনেক কঠিন, তাই না? জি স্যার। এরপরে হচ্ছে ইন্টারপ্রেটিং। এই কাজটা হচ্ছে আরেকটু অ্যাডভান্স লেভেলের। হ্যাঁ, আমরা এই এই যে ডেটাগুলো পেলাম, অ্যানালাইজ করলাম ঠিকই, কিন্তু কিছু কিছু প্রপার্টি পাওয়া গেছে, এই প্রপার্টি আসলে কি মিন করে, কিছু কিছু অ্যাট্রিবিউটস বা কিছু কিছু প্যারামিটার আমরা পেলাম, সেগুলো আসলে কি মিন করে এবং সেখান থেকে অন্য কোনো কনক্লুশনে যাওয়া সম্ভব কিনা। অ্যানালাইজ থেকে যে প্যারামিটারগুলো পেলাম অথবা অন্য কোনো ভাই কিছু আমরা প্রপার্টি বা অ্যাট্রিবিউটস পেলাম, সেখান থেকে আমরা সিদ্ধান্ত নিতে পারি কিনা, সেটা হচ্ছে ইন্টারপ্রিটেশনের পার্ট। এমনি খুব সাধারণ ইউজার যদি চিন্তা করি আমরা, হ্যাঁ, তাহলে স্ট্যাটিস্টিক্সের তাদের এই তিনটা স্টেপ অবশ্যই ফলো করবে। একটা হচ্ছে কালেক্টিং, যারা ফিল্ড থেকে ডেটা কালেক্ট করবে। আরেক ধরনের ইউজার আছে যে না, ডেটা কালেক্ট করা হয়ে গেছে, শুধুমাত্র এটা প্রেজেন্ট করবে। হ্যাঁ, এটা কত সুন্দরভাবে গ্রাফিক্যাল এটা প্রেজেন্ট করতে পারে, বা ট্যাবুলার ফর্ম মানেও উন্নতভাবে ট্যাবুলার ফর্ম হতে পারে, সেটা কিভাবে প্রেজেন্ট করবে সেটা একটা হতে পারে।
এটা গেল হচ্ছে খুব জেনারেল ইউজার। অ্যানালাইস্ট হচ্ছে আরেকটু অ্যাডভান্স ইউজার। হ্যাঁ, যে অ্যানালাইজ করে দিল, কিছু প্যারামিটার দিয়ে দিল, কিছু অ্যাট্রিবিউটস দিয়ে দিল, সেগুলোকে প্রেজেন্ট করতে হবে। তাহলে সেটাগুলো আরেকটু লেভেল 2 আমরা ইউজার যদি বলি। আর এর পরের লেভেলের ইউজার হচ্ছে গিয়ে ইন্টারপ্রেটিং ইউজার, যারা ইন্টারপ্রেট করবে ডাটাগুলোকে। কালেক্টিং এর কিছু মানে ডিসিশন মেকিং এর জায়গা আছে, মানে ডেটা কিভাবে কালেক্ট করবে সেখানে কিছু ডিজাইন ইস্যু আছে, সুতরাং সেখানে কিছু ইন্টেলিজেন্সের ব্যাপার আছে। প্রেজেন্টেশনে বেসিক্যালি টুলস, হ্যাঁ, টুলসটা আমরা কতভাবে ব্যবহার করি। তো হচ্ছে আমরা যখন প্রবাবিলিটি ম্যাথমেটিক্স এবং স্ট্যাটিস্টিশিয়ান অথবা জেনারেল ইউজার, হ্যাঁ, খুব বিভিন্ন জন বিভিন্ন আসপেক্ট থেকে, হ্যাঁ, বিভিন্ন আসপেক্ট থেকে এই ম্যাথমেটিক্স স্ট্যাটিস্টিক্স থেকে চিন্তা করে থাকেন, তাদের প্রত্যেকের প্রয়োজন থেকে। হ্যাঁ, এক একজন মানুষ এক একভাবে চিন্তা করে, এক একভাবে ব্যবহার করবেন, সেটাই খুব স্বাভাবিক আর কি। হ্যাঁ, খুব ডিটেলস আমার কখনো যাওয়ার দরকার পড়বে, আর কখনো হয়তো যাওয়ার দরকার পড়বে না। তো মানে খুব জেনারেল ম্যাথমেটিশিয়ান, ম্যাথমেটিক্যাল বিষয়গুলো কিন্তু খুব ডিসিশন মেকিং, খুব স্ট্রেট কাট, তাই না? তো ম্যাথমেটিশিয়ানরা যখন স্ট্যাটিস্টিক্সকে চিন্তা করেন, সেখানকার যে প্রবাবিলিটি, এটা একটা খুব মানে গুরুত্বপূর্ণ প্রপার্টি। প্রবাবিলিটি আজকে আমরা প্রবাবিলিটি নিয়ে শুরু করব আজকের আলোচনাটা। তো এই প্রপার্টিটাকে কিভাবে দেখবে? এই প্রপার্টিটা দেখা হচ্ছে খুব স্বতঃসিদ্ধ একটা ব্যাপার। হ্যাঁ, এটা স্বতঃসিদ্ধ বা প্রমাণিত বা স্পষ্ট, এখানে কোনো অস্পষ্টতা নাই, এরকম একটা বিষয় আছে, সেখান থেকে আমরা চিন্তা করি। আর অ্যাপ্লাইড স্ট্যাটিস্টিশিয়ান যারা আছেন, তারা মনে করেন যে যে আমি যে প্রবাবিলিটিটা পেয়েছি, সেই প্রবাবিলিটি আসলে কিছু এক্সপেরিমেন্টকে রিপিটেড যদি আমি একটা এক্সপেরিমেন্টকে বারবার রিপিট করি তাহলে এই ঘটনাটা ঘটতে পারে। একটা এক্সপেরিমেন্টকে বারবার রিপিট করলে ঘটনা ঘটতে পারে, ঘটবে এই কথা বলা যায় না। যত বেশি রিপিট করবো তত সম্ভাবনা আছে। যেমন ধরা যাক, আচ্ছা তোমাদের একটু জিজ্ঞাসা করি একটা মজার, মানে একটা ফানি কোশ্চেন, হ্যাঁ, একটা কৌতুক বেসিক্যালি। একজন ডাক্তার জি স্যার। একজন ডাক্তার অপারেশন করতে যাবে, তো তখন পেশেন্ট খুব ভয় পাচ্ছে, রোগী খুব ভয় পাচ্ছে। হ্যাঁ, তখন ডাক্তার তাকে আশ্বস্ত করছে যে আপনি মোটেই ভয় পাবেন না, আমার অপারেশনের হাত খুবই ভালো। একটু কাইন্ডলি মিউট করে রেখো সবাই, হ্যাঁ, যাদের কথা বলা দরকার নেই মিউট করে রেখো। হ্যাঁ, যখন কথা বলবে জাস্ট আনমিউট করে আবার মিউট করে দিবেন, নাহলে নয়েজ আসে প্রচুর। এনিওয়ে, ডাক্তার তখন রোগীকে বলছেন যে আপনি ভয় পাবেন না, অপারেশনে আমার হাত খুবই দক্ষ, আমার সাকসেস রেট হচ্ছে 99%, আর আমি লাইফে 99টা অপারেশন করেছি এই সেম অপারেশনটা। তার মানে এই রুগীটা হচ্ছে 100তম রুগী, তাই না? এখন বলো তো যে 100তম রুগী ভয় পাবে নাকি পাবে না? কি মনে হওয়া উচিত? পাবে স্যার, পাবে 99 স্যার। যদি বেঁচে যায়। কারণ তার সাকসেস রেট 99%, তাই না? আর জি স্যার। 100টা মানে অলরেডি 99টা অপারেশন করে ফেলেছেন। 100তম রুগী তার টেবিলে আছে, অপারেশনের টেবিলে আছে, সুতরাং ভয় পাওয়াটা স্বাভাবিক। হ্যাঁ, এই ভয় পাওয়াটা হচ্ছে আমরা আচ্ছা সাধারণ। ভাই, আচ্ছা স্যার, স্যার 99% তো হইতে পারে না, তাই না? তার মানে তো সে মানে এটা তো স্যার ফ্র্যাকশন হয়ে যাবে না? মানে 100টা অপারেশন করে সে যদি 99টা সাকসেস হতো তাহলে সেটা 99%, কিন্তু 99টা অপারেশন করে সে যদি 99% সাকসেস হতে হয় তাহলে তো তাকে 98 পয়েন্ট সামথিং না, অপারেশনে সাকসেস না, হতে হ্যাঁ, হবে। ঠিক আছে। হ্যাঁ, আমি জাস্ট এটা যোগ করে বলছি। এটা হিসাবটা অনেকভাবে করা যেতে পারে। হয়তো প্রথমে উনি হয়তো তিনি 10টা অপারেশন করেছিলেন, তার মধ্যে 9টা সাকসেসফুল হয়েছে। হ্যাঁ, সে অর্থ একটা যদি ফেল করে তাহলে 90% হচ্ছে। আমি জাস্ট কোশ্চেনটা আমি এটা একটা ফানি কোশ্চেন বেসিক্যালি। তো আমি যেটা বলতে চাচ্ছি, দেখো আমাদের খুব মানে আমরা ম্যাথমেটিক্যাল ভিউ পয়েন্ট থেকে অথবা খুব সাধারণ ভিউ পয়েন্ট থেকে চিন্তা করবো কি, যে 99% তার সাকসেস রেট উনি ক্লেম করছেন। হ্যাঁ, সুতরাং 100তম যে রুগীটা টেবিলে আছে তার তো বিপদ, ঠিক না? এটাই স্বাভাবিক। জি স্যার, ভয় পাওয়াটাই স্বাভাবিক। ভয় পাওয়াটা স্বাভাবিক, কিন্তু যদি স্ট্যাটিস্টিশিয়ান চিন্তা করেন, উনি কিন্তু মানে ফ্রম দা তোমার হচ্ছে অ্যাপ্লাইড স্ট্যাটিস্টিশিয়ান, ওনার কাছে কিন্তু ওই 100তম রুগীরও কিন্তু সাকসেস রেট 99%, মাইন্ড ইট। তার মানে 100তম যে রুগী আছে তারও সাকসেস 99%। 99% মানে প্রতিটা ক্ষেত্রে 99%। 101তম রুগী আসবে, সেটা 99%। বিষয়টা হচ্ছে এই রিপিটেড যদি অপারেশন হয়, মানে উনি এটা গ্যারান্টেড দেওয়া যাবে না, এটা গ্যারান্টেড করা যাবে না যে আমার সাকসেস রেট 99%। তার অর্থ এই
যে আমি 99টা অপারেশন করে ফেলেছি, সুতরাং 100তম রোগী গেল, এটা আর হবে না। আবার 101 থেকে শুরু করে 99 পর যদি সাকসেসফুলি করতে পারি, তাহলে 200 নাম্বার রোগী গেল, একা বাঁচানো যাবে না। ব্যাপারটা তা না। ওনাদের বক্তব্য হচ্ছে যদি এটা রিপিটেড হয়, যত বেশি রিপিটেড করা হবে, এই যে এখানে যে কথাটা আছে, হ্যাঁ, মানে ইনফাইনাইট টাইম যদি রিপিট করে, যে রিপিটেড ইনডেফিনিটলি, এটা যত বেশি রিপিটেশন করব তত বেশি 99% হওয়ার সম্ভাবনা আছে। এটা এই নয় যে 100টা করলেই তার মধ্যে 99 জন বেঁচে গেলে বলে 100 জন মারা যাবে। তার মানে 100তম যে রোগী আছে তারও কিন্তু বাঁচার চান্স আছে 99%। আর আমরা যখন সাধারণভাবে চিন্তা করি, খুব স্ট্রেট কাট হতে চিন্তা করি, তখন মনে হয় যে না, এটা সম্ভব না। যেহেতু 100টা রোগীর মধ্যে 99টা অলরেডি বেঁচে গেছে, সুতরাং আমাকে এটা ফেল হওয়ার চান্স বেশি। ইউ আন্ডারস্ট্যান্ড? এই যে দুইটা ভিউ পয়েন্ট, কে কিভাবে চিন্তা করবে। তো আমরা আসলে চিন্তা করবো স্ট্যাটিস্টিক্স এর ভিউ পয়েন্ট থেকে, এবং এখানে ম্যাথমেটিক্যালি যতটুকু সম্ভব ইন্টারপ্রেট করার চেষ্টা করবো, সেটা আলাদা কথা। তার মানে হচ্ছে যে স্ট্যাটিস্টিক্যাল সবসময় চিন্তা করেন যে তুমি যখন একটা হেড এবং টেল, হ্যাঁ, এবং হেড এর টেল তোমার এটা কত পার্সেন্ট, হেড এবং টেল যদি আমি একটা কয়েনকে ফ্লিপ করি, কত চান্স, কতটুকু হেড পড়ার চান্স, কতটুকু? 50%। 50%। আচ্ছা, তুমি প্রথমবার হেড পেলে, দ্বিতীয়বার যদি হেড পাও, মন খারাপ হবে না? 50% তো ছিল, তাহলে প্রথমবার হেড হলে দ্বিতীয়বার তো টেল হওয়া উচিত ছিল, তাই না? কিন্তু স্যার রিপিটেডলি আমরা চিন্তা করছি স্যার, এই জন্য স্যার এটা রাইট, হ্যাঁ। তার মানে যদি 50% বলি, তুমি একবার প্রথম টস করলে, প্রথমে হেড পেলে, তাহলে দ্বিতীয়বার কি ধরে নেওয়া উচিত? টেল হওয়া উচিত না? টেল হয়, গ্যারান্টেড আছে? না স্যার, গ্যারান্টেড না। গ্যারান্টেড না। তার মানে কি, এটা বলা হচ্ছে যে না, এটা 50% কখন? আপনি এটা যত বেশি রিপিটেড করবেন, 100 বার, 200 বার, 1000 বার, 1 লক্ষ বার, কোটি বার, যত বেশি রিপিটেড করবেন, দেখা যাচ্ছে যে দুইটার মধ্যে হলো না ঘটনাটা, দুইটার মধ্যে 1-1 হলো না। আপনি যদি 10টা করেন, 5-5 হতেও পারে, আবার দেখা গেল যে 3-7 হয়েছে। যদি 100টা করেন, তখন 50-50, 50-50 হতেও পারে, অথবা গেল যে 30-70 হয়েছে, বা 80-20 হয়েছে। আপনি যদি 1000 বার করেন, তাহলে দেখা গেল যে এটা আরো বেশি ক্লোজ হচ্ছে, 40-60 হয়ে গেছে। যদি 1 লক্ষ বার করেন, তখন দেখবেন যে 45-55 বার হয়েছে, 45,000, 55,000 বার হয়েছে। যদি আপনি 1 কোটি বার করেন, তখন দেখা গেল যে 49,000 বার, 49 লক্ষ আর 51 লক্ষ এরকম হয়েছে। যত বেশি আমি এটা রিপিটেড করব, আসলে সম্ভাবনা তত বেশি ক্লোজার হবে, ওটাকে কনভার্ট করবে। কথাটা বোঝা গেছে? জিনিসটা হচ্ছে রিপিটেশন, ঠিক আছে? এই যে একটা ফানি, একটা মজা দেখো, হ্যাঁ, মানে একজন বলছে আমি রেগুলার 4টা করে ডিম অমলেট খাই, ডিম ভাজা খাই, খুব খুশি, 4টা করে ডিম ভাজা খাই। তো হচ্ছে যে ওই যে যে আমেরিকান যেটা এফডিএ নাম শুনছে না? এখন তো এফডিএ এর কথা প্রায় শোনা যায় না? ওই যে ড্রাগ অ্যাডমিনিস্ট্রেশন, ফেডারেল ড্রাগ অ্যাডমিনিস্ট্রেশন, আমেরিকান, যেটা বিভিন্ন ভ্যাকসিনের অনুমোদন দিচ্ছে, হ্যাঁ। ওনারা বললেন যে আহ, দেখা গিয়েছে রিসার্চে যে প্রতি 4টার মধ্যে একটা ডিমের মধ্যে ওই তোমার হচ্ছে স্যালমোনিলা নামের একটা ব্যাকটেরিয়া পাওয়া যায়, স্যালমোনিলা নামের ব্যাকটেরিয়া, রিসার্চে দেখা গেছে। তখন বলছে ঠিক আছে, তাহলে এক কাজ করবো, এখন আমি 3টা খাবো, তাহলে আর ব্যাকটেরিয়া ধরবে না, একটা বাদ দিলাম। স্ট্রেট কাট চিন্তা ভাবনা, বুঝতে পারলে? জাস্ট ফান। হ্যালো, আসলে ক্লাসটা ফেস টু ফেস হতে হলে খুব ভালো হতো, মানে এটা ফেস টু ফেস না হতে এটা ক্লাসগুলো কি হচ্ছে না, বুঝছো না? এখানে দেখো কিছু ডায়লগ আর কি, এগুলো ফানি ডায়লগ, হ্যাঁ, মানে প্রতিটা সাবজেক্ট সম্পর্কে থাকে। স্ট্যাটিস্টিক্স নিয়ে আরো মজার মজার অনেক কথা আছে। সেদিন যেরকম বলেছিলাম তোমাদেরকে যে পৃথিবীতে বলে যে 3 ধরনের লাই আছে, হ্যাঁ। একটা হচ্ছে লাই, একটা হচ্ছে ড্যাম লাই, আর একটা হচ্ছে স্ট্যাটিস্টিক্স, হ্যাঁ। মানে এটা ফান করে, যেমন স্ট্যাটিস্টিক্স কি করছে, খুব প্রিসাইজ আর লজিক্যাল মেথড ফর স্টেটিং এ হাফ ট্রুথ ইন অ্যাকুরেটলি, হ্যাঁ, অর্ধেক সত্য আবার অসম্পূর্ণভাবে উপস্থাপন করতে পারার একটা প্রিসাইজ এবং লজিক্যাল মেথড। হ্যাঁ, আসলে যে মানে এটাকে কিভাবে ইন্টারপ্রেট করা হবে, কিভাবে প্রেজেন্ট করা হবে, দিস এ বিগ থিং। সুতরাং খুব ফানি একটা বিষয়, হ্যাঁ। তোমাদের যেরকম আরেকজন বলা হলো, একটা একটা ফানি দেখো কৌতুক, হ্যাঁ, যে এখানে তোমাদের গত ক্লাসে যখন এক্সাম্পল হিসেবে বলেছিলাম যে একটা নদীর গড় গভীরতা হচ্ছে 5 ফিট, হ্যাঁ। সুতরাং
তোমাকে বলা হলো যে কোনো সমস্যা নাই, এটা গভীরতা 5 ফিট, হ্যাঁ, আপনি নদী পার হতে পারবেন, আপনাদের কোনো সমস্যা নাই। কিন্তু আসলে হয়েছে কি, যে বেশিরভাগ জায়গায় হচ্ছে 3 ফিট, কিন্তু মাঝখানে 20 ফিটের একটা বিশাল গর্ত আছে অনেকখানি এলাকা জুড়ে। সে কি আর পার হতে পারবে? সে তো পারবে না। কিন্তু অ্যাভারেজ ভ্যালু কত বলছে? 5 ফিট, কোনো সমস্যা নাই। 5 ফিট। হ্যাঁ, তো এই যে ফান্ডগুলো আর কি, মানে এই ডেটাগুলো কিভাবে ইন্টারপ্রেট করা হচ্ছে, কিভাবে বলা হচ্ছে, সেখান থেকে কি কি সমস্যা তৈরি হচ্ছে। হ্যাঁ, একজন প্রফেসর খুব চিন্তায় পড়ে গেছেন। পি ভ্যালু নিয়ে আমরা পরে কথা বলবো। হ্যাঁ, পি ভ্যালু যদি 0.5 এর খুব বেশি হয়, তার মানে আসলে এই এই- মানে এটা নেগেটিভ, আসলে মানে এটা হওয়ার সম্ভাবনা খুব কম আর কি। হ্যাঁ, খুব গুরুত্বপূর্ণ না। তার মানে বলছে এটা পি ভ্যালু, তো আমি অনেক হিসাব করে দেখেছি, ওই যে পি ভ্যালু হিসেবে যে ওই তোমার ডেটা অ্যানালিসিস করে আসবে আর কি। যে তোমার তো ডুবে যাওয়ার চান্স খুব বেশি না আর কি। হ্যাঁ, কিন্তু লোক কিন্তু ডুবে গেছে, ঠিক আছে, তার কিন্তু আর কোনো খোঁজ পাওয়া যাচ্ছে না। সুতরাং এই যে কারণেই ফান করে অনেক কিছু বলা হয়, হ্যাঁ, মজা করে বলা হয়। কিন্তু মজা করে বলা হলেও আমাদের এই যুগের লাইফে, সেটা সায়েন্স বলি, ইঞ্জিনিয়ারিং বলি, বা এই যুগে স্ট্যাটিস্টিক্স ছাড়া একেবারেই অচল। এটাকে একদম তরকারি তুমি জিরা মনে করতে পারো। এভরি হোয়াইট স্ট্যাটিস্টিক্স লাগবে, রিসার্চ করলে তো লাগবেই, আমরা ডেইলি লাইফেও লাগবে। অনেক ডিসিশন মেকিং আমাদের এখন স্ট্যাটিস্টিক্যালি করতে হয়। কেন জানো? আমরা কম্পিউটার সায়েন্স স্টুডেন্ট, তো আমাদেরকে মনে হয় সবকিছু প্রিসাইজ হবে, ম্যাথমেটিক্যালি হবে, ডিসিশন মেকিং গুলো সব ম্যাথমেটিক্যালি হবে, ইয়েস অর নো, লজিক্যাল, ইয়েস অর নো, ট্রু আর ফলস, এভাবে চলবে। কিন্তু প্র্যাকটিক্যালি এটা করা খুব কঠিন। কেন কঠিন? আচ্ছা, সমুদ্রের পানি কি খেতে কেমন, মিষ্টি না কেমন, নাকি লবণাক্ত, স্যালাইন? লবণাক্ত। লবণাক্ত স্যার। খেয়েছো কেউ সমুদ্রের পানি? কখনো গিয়েছো সমুদ্রের ধারে? এনিবডি? হ্যাঁ কেউ স্যার। যাও? জি স্যার। গিয়েছো, হ্যাঁ স্যার, খেয়েছো? গিয়েছি স্যার। খেয়েছো পানি? স্যার, গালে নিয়েছি স্যার, কিন্তু মুখে দিয়ে দেখোনি, তাই না? টেস্ট আচ্ছা আচ্ছা, সমুদ্রের পানি কি পুরোটা টেস্ট করা সম্ভব এটা লবণাক্ত কিনা? না বিশাল স্যার। সমুদ্র, পুরোটা স্যার টেস্ট সম্ভব? করা সম্ভব। আমরা কিন্তু একটা স্যাম্পল, অসম্ভব। অসম্ভব ব্যাপার। আমরা কি করি, ওই যে একটা স্যাম্পল নিয়েছি না, একটু মুখে দিয়েছি, ওটাখানে স্যালাইন লেগেছে, ওই স্যাম্পল থেকে কিন্তু আবার পুরো সমুদ্রের আমরা একটা কনক্লুশনে চলে গেলাম, বা আমরা প্রেডিকশন করলাম যে না, পুরো পুরো সমুদ্রের পানি হচ্ছে লবণাক্ত। তোমাদের যখন শরবত খেতে দেওয়া হয়, তাই না, কোনো বাসায় বা নিজেরা যখন করো, শরবত খাওয়ার সময় কি বলে, 1 চামচ খেয়ে বলে যে "ওহ, খুব বেশি মিষ্টি হয়েছে"। 1 চামচ থেকে কেন বলো? পুরো গ্লাসের খাওয়ার পরে বলতে পারলে ঠিক ছিল যে হ্যাঁ, গ্লাসের পুরোটাই শরবতটা মিষ্টি হয়েছে বা মিষ্টি হয়নি। কিন্তু আমরা কি করি, জাস্ট 1 চামচ শরবত খেয়ে বলি যে না, বেশ মিষ্টি হয়েছে, তো অত মিষ্টি হয়নি। তার মানে কি করি দেখো, এই যে অনেক আমাদের ডেটা ছিল, অনেক কিছু ছিল, আমরা কিন্তু পুরোটা যদি এক্সপেরিমেন্ট করতে চাই, হ্যাঁ, এক্সপেরিমেন্ট করে যদি আমরা সিদ্ধান্ত নিতে যাই, তাহলে এটা অনেক ক্ষেত্রেই অসম্ভব ব্যাপার। তখন আমরা কি করি, সেখান থেকে একটা স্যাম্পল কালেক্ট করি, এই স্যাম্পলকে আমরা স্টাডি করি, এই স্যাম্পলের কিছু প্রপার্টি বের করি, এবং পরে আমরা বলার চেষ্টা করি যে স্যাম্পলের এই প্রপার্টি যেটা আমরা বের করলাম, যে অ্যাট্রিবিউটগুলো বের করলাম, সেটা আসলে এই পুরো গ্লাসের জন্য সত্যি, পুরো গ্লাসের জন্য ভ্যালিড। তাহলে আমাকে স্যাম্পলগুলো কিন্তু খুব প্রপারলি কালেক্ট করতে হবে, তাই না? ওই যে কালেক্টিং এর যে কথাটা বললাম, ধরো যে একটা সমুদ্রের পানির কথা বললাম, ধরো কোনো জায়গায় একটা বাঁধ দেওয়া আছে, বাঁধ দিয়ে পানিটা ফিল্টার করা হচ্ছে, সমুদ্রের পানি, হ্যাঁ, মানে ধরো যে বাঁধের মতো আছে, ফিল্টার হয়ে গেছে, দেখা গেল যে ছোট্ট একটা পুকুরের মতো জায়গা, সেখানে পানিটা অত লবণাক্ত না। আমি যদি ওখান থেকে স্যাম্পল কালেক্ট করি, তাহলে দেখা যাবে যে প্রপারলি হয় না আসলে। হ্যাঁ, পুরো সমুদ্র সম্পর্কে সিদ্ধান্ত নেওয়াটা সঠিক হবে না। সুতরাং ওই কালেকশনটা তখন সেজন্য খুব গুরুত্বপূর্ণ, কিভাবে আমরা এটা স্যাম্পল কালেক্ট করব। তার মানে এরকম অনেক, তারপর ধরো যে আমাদের আমাদের হচ্ছে যে এই যে ডিসিশন মেকিং এ আমাদের লাইফে, হ্যাঁ, এই যে একজনকে দেখে বললাম, আচ্ছা ওনাকে তো খুব চেনা চেনা লাগছে, যে কার মতো যে লাগছে, কার মতো যে লাগছে, সাকিব আল হাসানের মতনই তো মনে হচ্ছে দেখে, হঠাৎ করে একদিন রাস্তায় দেখার পরে মনে হলো। এই যে মনে হচ্ছে দেখে, সাকিব হাসানও হতে পারে, আবার সাকিব হাসান নাও হতে পারে। তার মানে কি একটা সম্ভাবনায় চলে গেছে, তাই না? আমরা মনে হচ্ছে যে অনেকগুলো ফিচার, তার অনেকগুলো ফিচার দেখে মনে হচ্ছে যে, ফিচার মানে হচ্ছে তার কিছু অ্যাট্রিবিউট, হ্যাঁ, তার চেহারা কিছু অ্যাট্রিবিউট, নাক বা চোখের গড়ন, পোশাক বা চলাফেরা ইত্যাদি দেখে মনে হচ্ছে যে না, এটা সাকিব আল হাসান হতে পারে আর কি। তাহলে আমরা পুরোপুরি সিদ্ধান্ত নিতে পারছি না, আবার সম্ভাবনা আছে। এখন যদি এরকম হাজার হাজার কোটি কোটি বা লক্ষ লক্ষ যখন আমাদের ফেস চলে আসে, হ্যাঁ,
এই ফেজগুলো থেকে যেন আমাদেরকে পার্টিকুলার একটা ফেজ বের করতে হবে। যেমন ধরা যাক অনেক সময় যেটা অনেক উন্নত দেশ করছে, টেরোরিস্টদের কিছু আছে, তাদের কিছু ফেস কিছু ডেটাবেজে আছে। হ্যাঁ, আবার তখন কি করবে, নতুন একজন মানুষ যখন যাচ্ছে, হ্যাঁ, তখন তার ফেসটার ছবি তুলে নিয়ে ওটা ম্যাচিং করার চেষ্টা করছে, যে যে লিস্ট আছে তাদের ডেটাবেজে তার সাথে কারো মিল আছে কিনা। একদম ডিজিটাল ডিজিটাল হইতে বলা পারলে তো ভালোই হতো খুব আসলে, কিন্তু ডিজিটাল হইতে বলা খুব কঠিন। হ্যাঁ, যে অমুকের সাথে মিলে গেছে, অমুকের সাথে, মানে 100% হি ইজ দ্যাট পারসন অর হি ইজ নট দ্যাট পারসন, এটা 100% বলা খুব মুশকিল। আমাদের যে সফটওয়্যার গুলো আছে তখন সেগুলো একটা প্রবাবিলিটি দেয় যে অমুক হওয়ার সম্ভাবনা 90%, অমুক হওয়ার সম্ভাবনা হচ্ছে 97% প্রবাবিলিটি। আবার যদি নেটওয়ার্কিং এর কথা চিন্তা করি, আমাদের যেমন ধরো যে নেটওয়ার্কিং এ অ্যালগরিদম আছে, তোমরা থার্ড ইয়ারে দেখবে অনেক অ্যালগরিদম আছে। অ্যালগরিদম গুলো কি, ধরো যে এখানে অনেক কোটি 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 কম্পিউটার কানেক্টেড, একটার সাথে একটা কানেক্টেড। সুতরাং এই যে ডেটাগুলো যখন যাবে, যাওয়ার জন্য অনেকগুলো নেটওয়ার্কিং ডিভাইস আছে। তার মধ্যে একটা ডিভাইস হচ্ছে ধরো রাউটার। হ্যাঁ, রাউটারের কাজ হচ্ছে যে যখন ডেটা প্যাকেটগুলো আসে তখন ডেস্টিনেশন কোনটা, যেমন ধরো আমি এখান থেকে ইমেল করবো ইহাতে, আমি প্রথমে এখানে যে লোকাল যে এটা আছে, আমার যে সার্ভিস প্রোভাইডার, ধরো লিঙ্কট্রি, হ্যাঁ, লিঙ্কটি রাউটারে যাবে। লিঙ্কটি তখন দেখবে যে এটা হচ্ছে যে ইহাওতে পাঠানো দরকার। হ্যাঁ, লিঙ্কটি তখন তারপর এটাকে ফরওয়ার্ড করে দিবে আর বাংলাদেশে যেটা গেটওয়ে আছে সেখানের মাধ্যমে অনেকগুলো সার্ভার ঘুরে ঘুরে শেষ পর্যন্ত ইহার সার্ভারে যাবে। কিন্তু এই পাথগুলো কখন কোন পাথ দিয়ে যাবে, হ্যাঁ, এটার জন্য অনেক অ্যালগরিদম আছে, ভালো ভালো অ্যালগরিদম। হ্যাঁ, এটা তারা চেক করে যে নেটওয়ার্কের এই পার্টটা বিজি আছে কিনা, এই পার্টটাতে ট্রাফিক বেশি কিনা সেটা চেক করে, অথবা ব্যান্ডউইথ কেমন। হ্যাঁ, অনেকগুলো আমরা আমরা কি করি, আমরা কিন্তু প্র্যাকটিক্যাল লাইফে তাই করি, তাই না? ধরো যে আমি রাজশাহী থেকে কোন একটা জায়গায় যাব, ঢাকা যাব। হ্যাঁ, তো কখনো ডাইরেক্ট ট্রেনে চলে যাই। কি ব্যাপার, কারণ যাওয়ার কি কারণ হচ্ছে এখন ঈদের সময় এই রাস্তাতে অনেক জ্যাম, অনেক তোমার হচ্ছে ট্রাক, মালবাহী ট্রাক আসছে, সুতরাং রাস্তাগুলো দিয়ে যাবে, সবাই ট্রেনে যাই। আবার কখনো কখনো বলছে ট্রেনে যাওয়া যাবে না, কারণ ট্রেনের রাস্তাটা তোমার হয়ে গেছে, কোনো একটা ব্রিজ ভেঙে গিয়েছে, বা স্কেজিউল ট্রেন ঠিক মতো মেনটেন করতে পারছে না। তার মানে আমরা যে ঢাকা যাওয়ার যে রুটটা আমরা নিজেরা সিলেক্ট করি যে কোন দিক দিয়ে গেলে ভালো হবে। হ্যাঁ, তো ঠিক তেমনি নেটওয়ার্কও এই কাজটা করে, নেটওয়ার্কের রাউটারটা। এটা গেল হচ্ছে ফিক্সড নেটওয়ার্কিং, মানে রাউটিং অ্যালগরিদম। কিন্তু সাম্প্রতিক সময়ে এই এত বেশি ডেটা আসে যে এই পুরো ডেটার উপরে যদি ডিসিশন নিতে চায় একটা রাউটার, রাউটার উপর অনেক অনেক কম্পিটিশনাল লোড পড়ে যাবে। তার চেয়ে ভালো কি বুদ্ধি হতে পারে, এমন একটা বুদ্ধি করা যায় কিনা যে আচ্ছা, এই যে এইখানে যেমন ধরা যাক আমি এই রাউটারে ইনকামিং ডেটা আসার সম্ভাবনা কতটুকু, কোথা থেকে বুঝবো? দেখলাম যে গত 10 দিনে কেমন ডেটা আসছে, আমি সম্ভাবনায় ধরে নিয়েছি যে এরকম ডাটা গত বৃহস্পতিবারেও যে ডাটা এসেছিল আজকে বৃহস্পতিবার, সুতরাং আজকেও তো একই রকম ট্রাফিক আসতে পারে। গত বৃহস্পতিবার এটা ম্যানেজ করতে পারি নাই, কারণ আমার যে অ্যালগোরিদমটা ছিল সেটা হচ্ছে স্ট্যাটিক অ্যালগোরিদম, রিজিড ডাটার উপরে এটা ওয়ার্ক করছে, অনেক সময় লেগে গিয়েছে। কিন্তু আজকে কি করব, আজকে আমরা সিদ্ধান্ত নিয়ে নিলাম। আমরা দেখলাম যে গত বৃহস্পতিবারের এক্সপিরিয়েন্স থেকে দেখলাম যে প্রচুর ডেটা এই বৃহস্পতিবারে আসে। সুতরাং বৃহস্পতিবারে আমরা এই ডাটাগুলোকে 3 ভাগে ভাগ করব। গত বৃহস্পতিবার আমরা 2 ভাগে ভাগ করে 2টা রাউটারে পাঠিয়েছিলাম, আজকে 3 ভাগে ভাগ করব। এই কাজগুলো কিন্তু আমরা এক্সপিরিয়েন্স থেকে করি, তাই না? যেমন ধরো যে এবার যেমন টিকাদান কর্মসূচি যখন শুরু হলো, এই যে ভ্যাকসিনের প্রোগ্রামটা, তখন দেখা গেল যে শুরুর দিকে আগ্রহী টিকা নেওয়ার ব্যাপারে আগ্রহী লোকজন সংখ্যা কম ছিল। তখন হসপিটালগুলো যেভাবে ম্যানেজ করেছিলেন, প্ল্যানিং করেছিলেন, দেখলেন যে হচ্ছে বেশ ভালোভাবে চলছিল। হ্যাঁ, হয়তো 10টা বা 5টা বুথ ছিল, হঠাৎ করে লোকজন বেড়ে গেল, হঠাৎ করে অনেক ট্রাফিক বেড়ে গেল, লোকজন বেড়ে গেল, তারা হসপিটালে গিয়ে ভিড় করলেন। তখন কিন্তু আজকে যদি ভিড় করে, তাহলে আজকের এক্সপিরিয়েন্স থেকে কালকে একটা তারা মডেল তৈরি করবেন যে গতকালকে এ পরিমাণ লোক এসেছিল, সুতরাং আজকেও আসতে পারে। সুতরাং আমার গতকাল তো ম্যানেজ করতে পারিনি, 10টা বুথ করেছিলাম, সুতরাং গতকালের সমান যদি লোকজন আসে তাহলে আজকে আমাকে 50টা বুথ করতে হবে বা 20টা বুথ করতে হবে। তো নেটওয়ার্কিং এর ক্ষেত্রে এরকম নতুন নতুন অ্যালগরিদমের কথা চিন্তা করা হচ্ছে যে ফিক্সড ডেটা, মানে এই মুহূর্তে ডেটা আসছে, ট্রাফিক আসছে, প্যাকেট আসছে, সেটার উপর নির্ভর করে সিদ্ধান্ত না, কি কি আসতে পারে গত 1 মাস, গত 1 বছর এটাতে কি কি আসতে পারে, তখন হচ্ছে আমি ফরওয়ার্ড করব। ওই এক্সপিরিয়েন্স থেকে আমাকে চিন্তা, আমি যে ফরওয়ার্ড করব, যে যে রাউটারে ফরওয়ার্ড করব, সে রাউটারটা গত বৃহস্পতিবারে খুব বিজি ছিল, সুতরাং আমি এই রাউটারে দিব না। গত শুক্রবারে এই রাউটারটা বিজি ছিল, সুতরাং আমি এই রাউটারে দিব না।
তার মানে আমাদের কম্পিউটার সায়েন্সে এভরি হোয়ার এখন আমাদের স্ট্যাটিস্টিক্যাল মডেল দরকার পড়ে, কারণ আমরা অনেক অনেক ডেটা চলে এসছে, সেই ডাটাগুলো হচ্ছে আমরা অ্যালগোরিদমিক অ্যাপ্রোচে যদি সলভ করতে চাই, এই সলভ করাটা অনেক ক্ষেত্রে খুব কঠিন হয়ে যাচ্ছে। তো আমাদের তাহলে আলটিমেটলি আমাদের কি কাজ করছে দেখো, এই আমাদের স্ট্যাটিস্টিক্যাল যে অ্যাপ্রোচটা আমরা ব্যবহার করব সেটা হচ্ছে যে অ্যাকচুয়াল যে ডেটা আছে, যেটা আমরা আগ্রহী, যেমন ধরো যে সমস্ত সমুদ্রের পানি, যেমন উপরের অংশটুকু আগে দেখি, যে সমস্ত সমুদ্রের পানিটা আসলে মিষ্টি নাকি এটা স্যালাইন, কোনটা? এখন সমস্ত সমুদ্রের পানি তো সম্ভব না, তখন আমরা কি করব, এখান থেকে একটা সিলেক্ট করলাম, কিছু একটা পার্ট সিলেক্ট করলাম, এই যে পার্টটা সিলেক্ট করলাম এটার নাম দিলাম হচ্ছে স্যাম্পল। কিভাবে সিলেক্ট করব সেটা কিছু নির্দিষ্ট নিয়ম কানুন আছে। এই স্যাম্পলটার উপর আমরা আমাদের অনেক স্টাডি করলাম, অনেক রিসার্চ করলাম এটার উপরে, হ্যাঁ, এটার উপর স্টাডি করলাম, রিসার্চ করলাম, পরে স্যাম্পলের বেশ কিছু প্রপার্টি পাওয়া গেল, তার মধ্যে একটা প্রপার্টি হচ্ছে এখন এটা স্যালাইন। এরপরে আমরা চেষ্টা করব এইটাকে জেনারেলাইজ করা, এই যে এইটাকে এখন জেনারেলাইজ করবো। আমরা বললাম যে স্যাম্পলটা স্যালাইন, এখন এটাকে জেনারেলাইজ করার চেষ্টা করবো যে না, স্যাম্পলটা যেহেতু স্যালাইন সুতরাং পুরো পপুলেশন, তার মানে যেটা আমাদের ইন্টারেস্টেড মানে এরিয়া অফ ইন্টারেস্ট ছিল সেই পুরোটাই হচ্ছে আসলে স্যালাইন। এটা হচ্ছে কি আসলে এই মডেলটাই আমাদের আলটিমেটলি আমরা কাজ করবো আর কিভাবে। ডেটা হচ্ছে যেগুলো হচ্ছে আমরা মানে করবো, মানে এক্সপেরিমেন্ট থেকে যেগুলো বিজার্ড করা হলো সেগুলো হচ্ছে আমাদের ডেটা। হ্যাঁ, এই গোল অফ স্ট্যাটিস্টিক্স হচ্ছে রিসার্চারদের তো হচ্ছে যে অর্গানাইজ করা এবং ইন্টারপ্রেট করা সেই ডাটাগুলো আর কি, দুটো হচ্ছে মূল কাজ। তো আমরা সামনে আসলে দুই ধরনের স্ট্যাটিস্টিক্স দেখতে পাবো, এই দুটোই আমাদের বেশ কাজে লাগবে, আমরা দুটো নিয়ে চিন্তা করব যতটুকু সম্ভব। হ্যাঁ, তার মধ্যে হচ্ছে একটা ডেসক্রিপটিভ স্ট্যাটিস্টিক্স আর একটা হচ্ছে ইনফারেন্সিয়াল স্ট্যাটিস্টিক্স। ডেসক্রিপটিভ স্ট্যাটিস্টিক্স হচ্ছে যে ডেটাগুলো আমরা অর্গানাইজ করা এবং সামারাইজ করা, যেমন টেবিল বা গ্রাফ আকারে সেগুলোকে আমরা সামারাইজ করলাম। হ্যাঁ, কিছু পাওয়া গেল, তোমার হচ্ছে যে কিছু কম্পেয়ার করতে যাচ্ছি। আরেকটা হচ্ছে ইনফারেন্স মানে হচ্ছে উপসংহার, তাই না? মানে ইনফারেন্স হচ্ছে কনক্লুশন বা উপসংহার টানা আর কি। আমরা দেখতেছি যে অনেক সময় লিমিটেড যে স্যাম্পল, এখন স্যাম্পলের সাইজটা কেমন হবে? হ্যাঁ, স্যাম্পল গুলো যদি হোমোজিনিয়াস হয় তাহলে তো খুবই ভালো, যেমন সমুদ্রের পানি মোটামুটি হোমোজিনিয়াস। হ্যাঁ, এটা নিয়ে অল্প একটু স্যাম্পল নিলে আমরা বুঝতে পারি, তাই না? আবার ধরো যে কি বলে এই যে শরবতের কথা বললাম, এখন শরবতটা যদি হোমোজিনিয়াস না হয়, হোমোজিনিয়াস কখন না হতে পারে, যেমন ধরো যে পানিতে চিনি দেওয়া হলো, চিনি দিয়ে আর চামচ দিয়ে নাড়াচাড়া করা হলো না, তখন কি হবে, সমস্ত চিনিগুলো কিন্তু নিচে পড়ে থাকবে। সেই এলাকায় নিচে যে এলাকায় পড়ে থাকলো সে এলাকায় হয়তো বা সময়ের সাথে সাথে হোক বা কোনো কারণে হোক চিনিগুলো দ্রবীভূত হয়ে গিয়ে ওই রিজনের কিছু অংশ হয়তো খুব মিষ্টি হলো, কিন্তু গ্লাসের উপরের দিকের পানি আর মিষ্টি থাকবে না, তাহলে এটা আবার নন হোমোজিনিয়াস হয়ে গেল পপুলেশনটা, ডেটাটা, তাই না? তো এখন এই নন হোমোজিনিয়াস যদি হয় তাহলে কিন্তু এই স্যাম্পল থেকে এক চামচ পানি খেয়ে কিন্তু আর গ্লাসের যে শরবতটা আছে সেখানে কিন্তু প্রেডিক্ট করা খুব মুশকিল, বা করলেও এটা কারেক্ট হবে না যে এটা মিষ্টি কি মিষ্টি না আর কি। তো এটা তো গেল একটা ব্যাপার। আর যেখানে আমাদের পপুলেশনের সাইজ অনেক বড়, পপুলেশন গুলো খুবই যদি নন হোমোজিনিয়াস হয়, হ্যাঁ, অনেক ধরনের মানে থাকে, কি বলে প্রপার্টির অনেক পার্থক্য থাকে। হুম, যেমন মিষ্টি যেটা বললাম সেটা মধ্যে একটা প্রপার্টির পার্থক্য। হ্যাঁ, যদি অনেক বড় গ্লাস নেই, গ্লাসের টেম্পারেচারে যদি ডেভিয়েশন হয়, মানে গ্রেডিয়েন্ট থাকে বা মানে পার্থক্য থাকে, সোজা কথা, গ্লাসের বিভিন্ন জায়গায় টেম্পারেচারের ডিস্ট্রিবিউশন ডিফারেন্ট, টেম্পারেচারের সাথে কি হবে, চিনি কতটুকু গলবে কি গলবে না তার একটা সম্পর্ক থাকতে পারে। তাহলে দুটো ঘটনা চলে আসলো। হ্যাঁ, চিনি নাড়ানো হয়নি, আবার টেম্পারেচারের ডিফারেন্স আছে। তো যদি এই পপুলেশনের মধ্যে যে প্রপার্টি গুলো আছে, যে ফিচার গুলো আছে, তাদের মধ্যে যদি অনেক 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 পার্থক্য হয়, তাহলে সেখান থেকে কারেক্টলি স্যাম্পল তৈরি করাটা খুব কঠিন কাজ। আর যখন আমরা প্রপারলি স্যাম্পলই তৈরি করতে পারবো না, তখন সেখান থেকে তো স্ট্যাটিস্টিক্যাল অ্যানালাইসিস করে সেই পপুলেশনকে কোনো প্রেডিক্ট করা, সেই পপুলেশন সম্পর্কে কোনো ধারণা দিতে পারা তো আরো কঠিন কাজ হয়ে যাবে, তাই নয় কি? হুম, তখন আমাদেরকে আরো কিছু অ্যাডভান্স স্ট্যাটিস্টিক্স ব্যবহার করতে হয়। আমরা কিছু প্রেডিকশন করার চেষ্টা করি, কিছু বলার চেষ্টা করি যে এই স্যাম্পলের এরকম এরকম ব্যাপার ছিল, এখান থেকে আমরা কিছু কনক্লুশন তৈরি করছি, পপুলেশন সম্পর্কে কিছু কনক্লুশন দেওয়ার চেষ্টা করছি। এবং
সেই ধরনের যদি আমরা কিছু ডিসিশন মেকিং ওরিয়েন্টেড বা কনক্লুসিভ বা যেটাকে বলা হচ্ছে ইনফারেন্স মানে হচ্ছে উপসংহারই বলতে পারি, এই টাইপের যদি কোনো যে অপারেশনগুলো করা হয় সেটাকে বলা হচ্ছে ইনফারেন্সিয়াল স্ট্যাটিস্টিক্স। ইজ ইট ক্লিয়ার এ পর্যন্ত? খুব কঠিন কিছু না। তোমাদের মধ্যে স্ট্যাটিস্টিক্স অনেকে ছিল নাকি? ক্লাস ইন্টারমিডিয়েট তো ছিল না, ছিল না? এখানে কি জি না স্যার। ও অনেকেরই ছিল না। কতজনের কোনো ধারণা পেতে পারি? একটু বলবা, একটু জাস্ট আওয়াজ দাও তো বোঝার চেষ্টা করবো তাহলে। ছিল না। 1 ছিল না স্যার। 2 3 ছিল না স্যার। 4 ছিল 5 না। ছিল না স্যার। 7 8। স্যার আপনি জিজ্ঞেস করেন যে কার ছিল স্যার, আমার মনে হয় যে কারোই ছিল না। আর দেখো একটা এখানে আমরা কিন্তু একটা চলে আসছি না, স্যাম্পল নিয়ে চলে আসছি, তাই না? কারণ তোমরা কিন্তু আজকে ক্লাসে হয়তো কতজন আছে জানি না, কত 50 জন ছাত্র। 45 স্যার। 45 প্রেজেন্ট কতজন আছে দেখিনি অবশ্য। এখন 45 আছে স্যার প্রেজেন্ট। 45 আছে। ও তাহলে তো পুরো পপুলেশন নিয়ে সিদ্ধান্ত নিচ্ছে। এখানে কি স্ট্যাটিস্টিক্স হবে? স্ট্যাটিস্টিক্স না। আমি যদি পপুলেশন 45 জনের মধ্যে থেকে যদি বলি যে 20 জন ছিল না বলেছে, বা 30 জন, 30 জন বললে 45 এর হচ্ছে 66%, তাই না? এটাকে আমি স্ট্যাটিস্টিক্স বলবো? বলো তো। এখানে কিন্তু স্যাম্পল নাই, তাই না? পুরো পপুলেশনের উপর সিদ্ধান্ত নিতে পারছি, ঠিক না? এটা প্যারামিটার হ্যাঁ, এবং এটা প্যারামিটার। হ্যাঁ, এবং এটা হচ্ছে হয়ে গেল তোমার হচ্ছে আমি একে জাস্ট প্রেজেন্ট করে দিলেই হলো, এখনো ঝামেলা নাই, তাই না? কিন্তু যদি এমন হতো যে আমি 10 জন ছাত্রকে জিজ্ঞেস করলাম এই তোমাদের স্ট্যাটিস্টিক্স ছিল, তাদের মধ্যে 6 জন বললো যে নাই, তা ছিল না, ওখানে 6% হলো। সেখান থেকে আমি সিদ্ধান্ত নিলাম আচ্ছা তাহলে মধ্যে 45 জন ছাত্রের মধ্যে 30 জনের থাকবে না। তখন আমি কিন্তু এই পপুলেশন হলো আমার 45 আর স্যাম্পল সাইজ ছিল হচ্ছে 10। বুঝা গেছে? কিন্তু স্যাম্পল যদি আমি কারেক্টলি না নিতে পারি, হ্যাঁ, গিয়ে দেখা গেল যে 10 জনকে জিজ্ঞাসা করলাম সে 10 জনেরই স্ট্যাটিস্টিক্স ছিল, ভুল করে এমন 10 জনকে বাছাই করলাম, তখন কিন্তু আবার আমার পপুলেশন সম্পর্কে যে সিদ্ধান্তটা নিব সেটা সঠিক হবে না। বুঝা গেছে? আচ্ছা, যেহেতু তোমাদের ছিল না তাহলে তো আমাকে ও তা আমি তাহলে যেগুলো স্কিপ করতে চেয়েছিলাম সেগুলো স্কিপ করা যাবে না, তাই না? যতটুকু সম্ভব ডিটেলস বলতে হবে। ওকে, সমস্যা নেই। আচ্ছা, জি স্যার। অসুবিধা নেই। আচ্ছা আচ্ছা, এখন হচ্ছে আমরা আমরা যখন ওই যে আজকের ক্লাসটা তো ছিল প্রবাবিলিটি, তাই না? প্রবাবিলিটি নিয়ে ক্লাস শুরু করার কথা ছিল, কিন্তু হঠাৎ করে প্রবাবিলিটি শুরু করার আগে তো কিছু কথা বলা উচিত। এই কিছু কথা বলার জন্য আমি অন্য সোর্স থেকে কিছু কালেক্ট করেছিলাম, বইয়ের বাইরে থেকে। এখান থেকে বইয়ের কন্টেন্টটা শুরু হলো, এই স্লাইড থেকে। হ্যাঁ, তো ফার্স্ট চ্যাপ্টারটি হচ্ছে যেটা আমাদের পড়ানোর কথা, সেটা হচ্ছে প্রবাবিলিটি। তো প্রবাবিলিটি আসলে হচ্ছে যে প্রবাবিলিটি বাংলা থেকে সম্ভাবনা কতটুকু, বা কতটুকু সম্ভাবনা আছে আর কি। এটা কিসের সম্ভাবনা আছে? আমরা যদি কোনো একটা এক্সপেরিমেন্ট করি, সেই এক্সপেরিমেন্টের আউটকাম, কোন একটা আউটকাম আসার সম্ভাবনা কতটুকু, সেটা হচ্ছে প্রবাবিলিটি। যেমন ধরো যাক আমি কয়েনকে টস করলাম, এটা থেকে এক্সপেরিমেন্ট। আমি কয়েনকে টস করলাম, উপরে ছুড়ে দিলাম, তাহলে কি হতে পারে? আমার হাতে এটা তোমার হতে পারে, হেডও আসতে পারে, আবার হচ্ছে টেলও আসতে পারে। তাহলে এটা হচ্ছে একটা এক্সপেরিমেন্ট। তাহলে আউটকাম কি? আউটকাম হচ্ছে হেড অথবা টেল। তাহলে কয়টা সম্ভাব্য আউটকাম আছে এখানে একবার যদি টস করি? দুইটা। এই দুইটাই হচ্ছে পসিবল আউটকাম। এর বাইরে কি আউটকাম হওয়ার সম্ভাবনা আছে? না স্যার। আর না। তাহলে এইখানকার পসিবল আউটকাম হচ্ছে 2, এবং এইটাই হচ্ছে এই এক্সপেরিমেন্টের সম্ভাব্য আউটকামের সংখ্যা, ম্যাক্সিমামই হচ্ছে 2, এবং এইটাই হচ্ছে তার স্যাম্পল স্পেস। তার মানে এই পসিবল আউটকাম থেকে আমাকে সিদ্ধান্ত নিতে হবে। জিনিসটা একটু খেয়াল রাখো, আমরা কিন্তু এখন স্যাম্পলে চলে এসেছি। আমরা যত কথা বলবো এখন স্যাম্পল নিয়ে। হ্যাঁ, আমরা পপুলেশন থেকে স্যাম্পল কালেক্টর অংশটুকু বলি নাই কিভাবে করতে হবে, কিভাবে ওই যে তোমার ওই যে করতে হয় আর কি, ক্লাসে ভাগ করে, শ্রেণী বা ক্লাসে ভাগ করতে, সেটা বলা হয়নি। এটা ঠিক সিলেবাস অবশ্য নাইও, তবে যেহেতু তোমাদের কারো স্ট্যাটিস্টিক্স নাই, এই সম্পর্কে তো আমি একটা ক্লাস তাহলে পরে নিব কোনো এক সময়। তা আমি ধরে নিচ্ছি যে প্রপারলি আমরা স্যাম্পল নিয়েছি, হ্যাঁ, প্রপারলি স্যাম্পল নিয়েছি। তাহলে স্যাম্পলটা আমার কি আসলো? স্যাম্পলে আসলে পসিবল কিছু ইভেন্ট মানে কি কি আউটকাম হতে পারে, সেটা হচ্ছে আমার স্যাম্পল। যেমন যদি আমি বলি যে যে কোনো জিনিসের তোমরা বলো যে স্যার এটার আউটকাম কি হবে, তোমরা প্রশ্ন করতে পারো, কোনো সমস্যা নেই। যেমন ধরো যাক হচ্ছে
আর কি বলবো একটা ডাইস স্যার রোল করলে স্যার কোনটা ডাইস? এটা হ্যাঁ 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 আচ্ছা হ্যাঁ ডাইস, হ্যাঁ ডাইসের এক্সাম্পলটা সব জায়গায় থাকে, ডাইস হচ্ছে কার্ডের এক্সাম্পলও থাকে। হ্যাঁ, ডাইসকে যদি রোল করি তাহলে এই যে লুডো খেলার সময়, তাই না? তাহলে সম্ভব আউটকাম কয়টা, এখানে কি কি ভ্যালু আসতে পারে? 1 2 3 4 5 6, তাহলে মোট আউটকাম কয়টা? এটা ছয়টা। তাহলে এটা সম্ভাব্য আউটকাম হচ্ছে ছয়টা। তার মানে এই স্যাম্পল স্পেস যখন আমরা বলবো, হ্যাঁ, তাহলে এই স্যাম্পল স্পেসটা হচ্ছে যে কোনো একটা এক্সপেরিমেন্টের সম্ভাব্য আউটকামের সংখ্যা, কোনো একটা এক্সপেরিমেন্টের সম্ভাব্য আউটকামের সংখ্যা। তাহলে ডাইস যদি একবার রোল করি তাহলে তার স্যাম্পল স্পেসে কয়টা থাকবে আউটকাম? ছয়টা। এই ছয়টা আউটকামকে আমরা বলবো হচ্ছে ইভেন্ট। এটাকে বলা হচ্ছে আইদার ইভেন্ট বলা হয়, যেখানে ইভেন্ট লেখা আছে, ইভেন্ট স্পেসে বলা হয় অফ দ্য এক্সপেরিমেন্ট। একটু ইসে যাই, যেমন ধরো যে কয়েনকে টস করা হলো, এখন কয়েনকে যদি দুইবার টস করি, কয়েনকে আমি টস করলাম 2 টাইমস, তাহলে কি কি আসতে পারে? হেড হেড, তাই না? তারপর আসতে পারে হচ্ছে হেড টেইল, তারপর হচ্ছে টেইল হেড, আর একটা হচ্ছে টেইল টেইল। তাহলে আউটপুট মানে আউটকামের সংখ্যা কয়টা এখানে? 4টা। এই 4টা হচ্ছে গিয়ে তার স্যাম্পল স্পেস, 4টা মিলে তার স্যাম্পল স্পেস। তাহলে স্যাম্পল স্পেসের এই 4টাকে আমরা কি বলবো? ইভেন্ট। 4টা ইভেন্ট এখানে ঘটেছে, বা 4টা আউটকাম আছে, বা ইভেন্ট স্পেস। হুম, প্রত্যেকটা হচ্ছে এক একটা ইভেন্ট। এইচ হচ্ছে একটা ইভেন্ট, এইচটি একটা ইভেন্ট, টিএইচ একটা ইভেন্ট, আর টিটি একটা ইভেন্ট, মানে টেল টেল। দুইবারই হেড করতে পারে, প্রথমবার হেড দ্বিতীয়বার টেল করতে পারে, অথবা প্রথমবার টেল দ্বিতীয়বার হেড করতে পারে, এবং তোমার হচ্ছে দুটোই টেল করতে পারে। তাহলে এই স্যাম্পল স্পেসের মোট ইভেন্টের সংখ্যা হচ্ছে 4টা। প্রবাবিলিটি নিয়ে যখন কথা বলা হয় তখন প্রথম যে কথাটা আসে সেটা হচ্ছে স্যাম্পল স্পেসটা বের করা। সম্ভাব্য আউটকাম কয়টা আছে সেটা আগে বের করতে হবে। হ্যাঁ, তারপর এখন যদি বলা হয়, যেমন দেখো পরের ছবিতে আসো, তাহলে কয়েনটাকে ছোড়া হলো, তাই না? তাহলে এখানে কি আছে? এখানে হচ্ছে একবার হেড, আরেকবার টেল। তাহলে এইখানে এইখানে এই স্যাম্পল স্পেসে কয়জন আছে? এই দুইজন। এটা স্যাম্পল স্পেস কয়টা? ইভেন্টের সংখ্যা 2টা, ঠিক আছে? আচ্ছা, আমি যদি বলি যে না, এটা হচ্ছে দুইবার টস করব, তাহলে কি হবে? এই প্রথম যে হেডটা আছে সেটা আবার কি, মানে মানে এটা আবার দ্বিতীয়বার খেতে পারে, হেড হতে পারে, টেল হতে পারে। আবার এই যে টেল আছে সেটাও হেড হতে পারে, আবার সেটাও টেল হতে পারে। এখন যদি আমি এই রেখা বরাবর যাই তাহলে কি হলো? এই রেখা বরাবর গেলে হচ্ছে হেড হেড, আর এটা বরাবর যদি যাই তাহলে কি হবে? হেড টেল। আর যদি এই রেখা বরাবর যাই তাহলে হচ্ছে টেল হেড, আর এই রেখা বরাবর যদি যাই তাহলে হচ্ছে টেল টেল। তাহলে এখন যে দুইবার যে আমি যদি টস করি তখন স্যাম্পল স্পেস কোনটা হলো? এইটা, তাই না? জি স্যার। স্যাম্পল স্পেস কিভাবে তৈরি হচ্ছে এটা কি বোঝা গেল? এটা খুব গুরুত্বপূর্ণ কনসেপ্ট, সবগুলোই গুরুত্বপূর্ণ, তবে এটা গুরুত্বপূর্ণ কনসেপ্ট। না বুঝতে পারলে আবার বলো। স্যাম্পল স্পেসটা কি? সেটা হচ্ছে একটা এক্সপেরিমেন্ট থেকে পসিবল আউটকাম যতগুলো হতে পারে সেটা হচ্ছে তার স্যাম্পল স্পেস। ইজ ইট ক্লিয়ার এভরিবডি? এদিকে তাকানোর দরকার নেই, ডান দিকে দরকার নেই, ডান দিকে পরে আলোচনা করবে। তবে এখন দেখা যাক, এখন হচ্ছে স্যাম্পল স্পেস কখনো কখনো হোমোজিনিয়াস হতে পারে, আবার কখনো কখনো বায়াসড হতে পারে। হ্যাঁ, যেমন এটা ধরে নিচ্ছি যে হোমোজিনিয়াস, হ্যাঁ, এটা আনবায়াসড আর কি, এটা সমস্যা নাই। কিন্তু কোনো কোনো জায়গায় স্যাম্পল স্পেস, যেমন ধরা যাক একটা এক্সাম্পল, যেমন ধরা যাক হচ্ছে যে একটা কোনো স্ক্রু ফ্যাক্টরি থেকে, এগুলো সব বইয়ের এক্সাম্পল। হ্যাঁ, একটা স্ক্রু ফ্যাক্টরি থেকে ডিফেক্টিভ স্ক্রু, ধরো 1 লক্ষ স্ক্রু তৈরি করে প্রতিদিন,
একটা কাজ হচ্ছে যে ডিফেক্টিভ স্ক্রু কতগুলো তার সংখ্যা কতটুকু। ডিফেক্টিভ স্ক্রু, তো ডিফেক্টিভ স্ক্রুর সংখ্যা কি বেশি হবে? না স্যার। না। স্যার ডিফেক্টিভ স্ক্রু কিন্তু বেশি হবে না, তাই না? আমি যদি 10 দিনের বা 1 মাসের একটা স্যাম্পল স্পেস তৈরি করি, তাহলে দেখা যাবে যে প্রথম দিন ডিফেক্টিভ স্ক্রু ছিল, যদি 100টা প্রোডাক্ট থাকে, প্রথম দিনে তো ছিলই না, 100:1, সরি 99:1 থাকলো, কোনো দিন হয়তো 100:0, কোনো দিন হয়তো 98:2, তাই না? তাহলে দেখা যাচ্ছে যে এই স্যাম্পল স্পেসে তোমার হচ্ছে যে ডিফেক্টিভ স্ক্রু থাকার সম্ভাবনা রিলেটিভলি অনেক কম, ভালো স্ক্রু থাকার সম্ভাবনা খুব বেশি, তাই না? এটা থাকবে। তাহলে সবসময় আউটকাম যে একই রকম হবে, এগুলো হচ্ছে আউটকাম। আমি যদি একটা স্ক্রু এর প্রোডাকশনকে বলি আউটকাম, তাহলে 1 লক্ষ আউটকাম ছিল একটা স্ক্রু ফ্যাক্টরি থেকে, 1 লক্ষ স্ক্রু তৈরি করছে, তাহলে তার আউটকাম হচ্ছে 1 লক্ষ। সেখানে হচ্ছে এই তোমার হচ্ছে যে এই কি বলে ডিফেক্টিভ স্ক্রু আর হচ্ছে নন ডিফেক্টিভ স্ক্রু। এখানে যেরকম ছিল হচ্ছে আউটকাম 2টা, এই যে হেড এবং টেল, এটা জাস্ট হচ্ছে আউটকাম 2টা, এবং 2টারই সম্ভাবনা সমান। যদি অন্য কোনো মানে তোমার এটা যদি বায়াসড না হয়, পয়েন্টটা যদি মানে কোনো দিকে মানে মোটা পাতলা বা অন্য কোনো ডিজাইনের যদি সমস্যা না থাকে, তাহলে অবশ্যই এটা আনবায়াসড, এবং সেক্ষেত্রে এই দুটো সম্ভাবনাই সমান, এবং আউটকামের সংখ্যা হচ্ছে 2। আর একটা স্ক্রু ফ্যাক্টরি যদি আমি আউটকাম বলি, 100টা হচ্ছে তোমার 1 লক্ষ আউটকাম, তার মানে 1 লক্ষটা স্ক্রু তৈরি হচ্ছে। সেখানে কি হচ্ছে, সেখানে হচ্ছে ডিফেক্টিভ স্ক্রু হচ্ছে 100টার মধ্যে 2টা, আর হচ্ছে নন ডিফেক্টিভ হচ্ছে 99টা বা 98টা। তাহলে এখানে আউটকাম কিন্তু হচ্ছে না, ওখানে যেরকম হেড একটা টেল একটা 50-50 চান্স ছিল, এখানে কিন্তু সেরকম ঘটনা ঘটলো না। তার মানে হচ্ছে যে স্যাম্পল স্পেসের ইভেন্ট গুলো যতগুলো থাকবে, সবসময় যে ইভেন্ট গুলো ইকুয়ালি ওয়েট হবে, এটা কিন্তু না হতে পারে, এটা বেশি কম বেশি হতে পারে। আমরা যখন দ্য প্রবাবিলিটি টু এ গিভেন স্যাম্পল পয়েন্ট, তো আমরা কোন একটা স্যাম্পল পয়েন্টের এগুলা কি সব স্যাম্পল পয়েন্ট, হ্যাঁ, এই যে এগুলো হচ্ছে এক একটা স্যাম্পল পয়েন্ট। যেটা যদি 2টা টসের জন্য এটা একটা স্যাম্পল পয়েন্ট, হ্যাঁ, এটা একটা স্যাম্পল পয়েন্ট, প্রত্যেকটা একটা স্যাম্পল পয়েন্ট, এগুলো এটা একটা স্যাম্পল পয়েন্ট, এটা একটা স্যাম্পল পয়েন্ট। ওকে, তো প্রত্যেকটা স্যাম্পল পয়েন্ট হচ্ছে অ্যাপ্রক্সিমেটলি ইকুয়াল। যদি টু এ গিভেন স্যাম্পল পয়েন্ট অ্যাপ্রক্সিমেটলি ইকুয়াল, এটা আমরা কিভাবে বের করবো প্রতিটা স্যাম্পল পয়েন্টের প্রবাবিলিটি কতটুকু, সেটা হচ্ছে proportion of times the sample point be obtained or expected to be obtained, the proportion of times মানে টাইমস মানে হচ্ছে কতবার, proportion of times মানে কতবার, কত সংখ্যক, কত টাইমস that sample point will be obtained পাওয়া যাবে, or expected to be obtained, সেটাই হচ্ছে তার স্যাম্পল পয়েন্টের প্রবাবিলিটি। যেমন ধরা যাক, যেমন হেড এবং টেলের ক্ষেত্রে যেহেতু স্যাম্পল পয়েন্ট, এটার যদি আমি একবার এটাকে করি, টস করি, তাহলে এখানে আউটকামের সংখ্যা হচ্ছে 2, এবং এইটার তোমার হচ্ছে গিয়ে যে মানে চান্স হচ্ছে 50%, আনবায়াসড যদি থাকে কয়েনটা, চান্স হচ্ছে 50%, টেলেরও চান্স হচ্ছে 50%। তাহলে এইখানে আমরা ইকুয়ালি যদি এই প্রবাবিলিটিকে ডিস্ট্রিবিউট করি, তাহলে এটা হবে হচ্ছে টোটাল সম্ভাবনার, এটা 2 এর অর্ধেক হচ্ছে হেড এসছে, আবার 2 এর অর্ধেক হচ্ছে টি এসছে, সুতরাং এটা হচ্ছে হাফ আর এটা হচ্ছে হাফ। টোটাল স্যাম্পল পয়েন্টের মধ্যে অকারেন্স, এখানে আমরা বলছি হচ্ছে নাম্বার অফ টাইমস স্যাম্পল পয়েন্ট অবটেন, প্রপোর্শন অফ টাইমস মানে কতবার। তাহলে এইখানে হয়েছে তো দুইটার মধ্যে হেড এসছে হচ্ছে একবার, আর এটা হচ্ছে একবার, তাহলে 2 এর 1, নিচে হচ্ছে 2 টোটাল সংখ্যা, আর টাইমস হচ্ছে 1, এটা হচ্ছে 2 টাইমস হচ্ছে 1। আমি যদি একটা বায়াসড কয়েন হয়, যেমন বায়াসড কয়েন মানে হচ্ছে দুই দিকে হেড আছে, দুই দিকে একই ছবি, তাহলে কি হবে, এটা আনবায়াসড কয়েন। ধরো একদিকে শাপলা আছে, আরেকদিকে
আমাদের অন্য কোনো একটা কয়েন তো সামনে নাই অবশ্য, দেখে আছে কিনা। আর দুই দিকে হেড হলো তো অল টাইম হেডই পড়বে। না, কয়েন দেখতে পাচ্ছি না অনেক। হ্যাঁ, আচ্ছা, দুই দিকে যদি হেড থাকে তাহলে কি করবে বলো তো এবার? দুটাই হেড, অল বায়াস টাইম কর, হেড পড়বে। দুই দিকে হেড পড়ে, তাহলে এখানে কি হবে? মানে এইটার আমরা এই প্রত্যেকটা প্রবাবিলিটি যদি আমি অ্যাসাইন করি, মানে এখানে প্রবাবিলিটি কিভাবে অ্যাসাইন করলাম, যে নাম্বার অফ টাইমস প্রপোর্শন, মানে এটা হচ্ছে আনুপাতিক নাম্বার অফ টাইমস। তাহলে এই টোটাল টাইম যদি টি হয়, টি এর অর্ধেক আসছে হচ্ছে এইচ আর অর্ধেক হচ্ছে টি, মানে টি মানে হচ্ছে টাইম। টোটাল টাইমের মানে টোটাল টাইমস হচ্ছে কয়বার? দুইবার। টোটাল টাইমস হচ্ছে দুইবার। এই দুইয়ের অর্ধেক মানে একবার আসছে হেড, আরেকবার আসছে টেল, সেজন্য টোটাল টাইমস হচ্ছে 2, আর এটা হচ্ছে 1, আর টোটাল টাইমস হচ্ছে 2, এটা হচ্ছে 1, প্রপোর্শন, অনুপাত। তাহলে এটা হচ্ছে 50%, এটা হচ্ছে 50%। এখন পয়েন্টটা হচ্ছে বায়াস। বায়াস মানে হচ্ছে দুই দিকে একই ছবি, দুই দিকে ধরো হেড, দুই দিকে শাপলার ছবি। তাহলে কি হবে? এখানেও হেড আসবে, এখানেও হেড আসবে, তাই না? জি স্যার। তাহলে এখানে কি হবে? দুইবারই হেড আসছে, তার মানে নিচে কি হবে? নিচে স্যার স্যাম্পল, 1 হয়ে যাবে না স্যার? মানে এটা তো নিশ্চিত ঘটনা, সবসময় হেডই আসবে। আচ্ছা, স্যাম্পল স্পেস মানে হচ্ছে নাম্বার অফ আউটকাম, মানে কি কি আউটকাম হতে পারে। তাহলে আমি যদি টস করি, টস করলে কি হবে? একবার কয়েনের উপরে পিঠ আসবে, আবার উল্টা পিঠ আসবে, কিন্তু আসবে কিন্তু দুইবার, দুইটাই তো চান্স আছে, তাই না? কিন্তু দুইটাই হচ্ছে হেড, তার মানে উপরেও হেড আসবে, নিচেও হেড আসবে, তার মানে আউটকামের সংখ্যা হচ্ছে 2, তাহলে নিচে হবে 2। তাহলে আমার কথা বোঝা যাচ্ছে? জি স্যার। তাহলে নিচে দুইবার আউটকাম আসলো, আবার হেড আসলো কয়বার? এই জায়গার জন্য 1, তাহলে 1/2। আর এখানে কি হবে? নিচেও হেড আছে দুইবার, আর উপরে আসছে 1, তাহলে এটার হচ্ছে 1/2। এই দুটো হেড, আবার দুটোই হেড, এটাও হেড, এটা হেড, তাহলে হেড কয়বার এসছে এখানে? দুইবার দুইবার। স্যার। তাহলে 2/2, তাহলে আলটিমেটলি কি দাঁড়ালো? 1। 2/2, তার মানে হচ্ছে 1। নাম্বার অফ টাইমস মানে প্রপোর্শনটা, অনুপাতটা দেখা। তাহলে এখানে এই ক্ষেত্রে কি হয়েছে? এখানে টোটাল নাম্বার কত? 2। অকারেন্সের সংখ্যা কত এখানে? 2 স্যার। 2। তাহলে নিচে হচ্ছে এই 2 এর মধ্যে হেড আসছে কয়বার? একবার। একবার আর উপরে একবার। তার মানে 2/1, তাই তো? নিচে হচ্ছে 2, এই যে দুইবার টোটাল। এই দুইটা মানে কি? এই দুইটা হচ্ছে গিয়ে এই যে এইটা টোটাল নাম্বার অফ ইভেন্টস আউটকামস। বা আউটকামস আর কি, ঠিক আছে? এটা হচ্ছে গিয়ে টোটাল নাম্বার অফ আউটকাম। তার আর এই এজটা কি? এজ কয়বার এসছে? এর মধ্যে একবারই। এজটা হচ্ছে A1, এই যে এইটা। জি স্যার। আর এইটিটা কোনটা? এইটিটা হচ্ছে এইটা, এটা একবার এসছে। আর এই দুইটা হচ্ছে এইটা, টোটাল আউটকাম। টোটাল আউটকাম হচ্ছে দুইটা, ঠিক আছে? এখন ধরো আমি হচ্ছে বললাম যে এইটাও টি, আমি এটা 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 হচ্ছে, সরি, এটা কেটে দিলাম। আমি এটা কেটে দিলাম, এটা কেটে দিয়ে বললাম যে এখানেও এইচ, ঠিক আছে? এখানেও এইচ, উপরেও এইচ। এখন এই স্যাম্পল স্পেসে টোটাল ইভেন্টের সংখ্যা কত? 2, তাই না? দুইবার এইচ এসছে। হ্যাঁ স্যার। আর এইচ কয়বার এসছে? দুইবার স্যার। দুইবার। তাহলে এখন হচ্ছে উপরেও এইচ, নিচেও এইচ, তাহলে এইচ এর সংখ্যা হচ্ছে দুইবার। আর টোটাল হচ্ছে 2, তাহলে 2/2 সমান সমান হয়ে গেল হচ্ছে 100%। হ্যাঁ। এটা কি বোঝা গেল? আচ্ছা, এইটাতে আসো। আবার ধরো এই জায়গাটায়, এই জায়গায় কি হবে? এটাও হেড হবে, এটাও হেড হবে, তাই তো? তাহলে এখানে হেড, 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 সব হেড হেড হবে।
যদি একটাই থাকে, দুই দিকে যদি হেড থাকে, তাহলে কি হবে? সকলে এইচ এইচ হবে না? এইচ 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 এইচ, তাই না? এখানে 4/4 হয় স্যার। 4/4 হবে, রাইট। তাহলে এখানে এখানে টোটাল আউটকাম কত? 4, ঠিক আছে? আর এইচ এইচ কয়বার এসছে? 4, তাহলে হচ্ছে 1। 100%। আর তো নাই কিছু, এইচ এইচ ছাড়া তো কিছু নাই, অন্য কিছু হিসাব করব। এটা কি বোঝা গেল? স্যাম্পল স্পেস এবং তার প্রতিটা ইভেন্টের প্রবাবিলিটি। আচ্ছা, আমরা আরো এক্সাম্পল যাব, সমস্যা নেই। এটা ছোট এক্সাম্পল দেখে বলতে সমস্যা হচ্ছে। আচ্ছা, এখন যেটা আরেকটা কথা হচ্ছে, সেটা হচ্ছে যে এই প্রত্যেকটা ইভেন্টের যে প্রবাবিলিটি আছে না, এইগুলোর সাম কিন্তু যোগফল 1 হবে। যেমন এইটা এইচ এবং টি যখন ছিল, তখন ছিল এটা 0.5, এটা 0.5, তাহলে যোগ করলে কত হচ্ছে? 1, ঠিক আছে? এখানে দেখো কি একই ইভেন্ট আছে, টি কিন্তু তোমার হচ্ছে একবারই এসছে, তাই না? আর আমরা যদি এটা এই ইভেন্টগুলোকে কিন্তু আরেকটা জিনিস বলা হয়, সেটা হচ্ছে অর্ডার্ড সেট, অর্ডার্ড পেয়ার অফ সেট। অর্ডার্ড পেয়ার কেন বলা হয়? যে যদি আমরা অর্ডার্ড পেয়ার ধরি, তাহলে হচ্ছে এইচ এবং টি এস দুটো কিন্তু আসলে একই জিনিস, কিন্তু এখানে কি মিন করছে যে প্রথম টসে এইচ হয়েছিল, দ্বিতীয় টসে টি হয়েছে, আর এখানে প্রথম টসে টি হয়েছে আর দ্বিতীয় টসে এইচ হয়েছে, সেটা একটা অর্ডার মেনটেন করেছে। সেই জন্য বলা হয় এটা অর্ডার পেয়ার অফ ইভেন্টস, মানে এগুলো এটা একটা সেট। এবং এটাকে কেন সেট বলছি, যে আমি যদি এইচ এসটা এখানে লিখি আর টিটা যদি উপরে লিখি, কিছু আসে যায় না, প্রত্যেকের মানে পজিশনাল যে প্রবাবিলিটি ছিল আলাদা আলাদা ভাবে, সেটা কোনো চেঞ্জ আসবে না। যেমন ধরো যাক, আমি যদি বলি যে এখানে তোমার হচ্ছে স্যাম্পল স্পেস যেটা আছে, সেখানে নাম্বার অফ ইভেন্ট কয়টা? 4টা, তাই না? এই 4টার মধ্যে টি কয়বার এসছে? একবার স্যার। তাহলে এটার প্রবাবিলিটি কত? 4/1, এই যে এইটা, জি স্যার। ঠিক আছে? একইভাবে এইচ এর প্রবাবিলিটি হচ্ছে 1/4, হ্যাঁ। তারপর হচ্ছে এইচ টি, এটারও 1/4, এটার 1/4, এই 4টে 1/4 যোগ করলে কত হচ্ছে? 1। জি স্যার। তার মানে এই স্যাম্পল স্পেসের প্রত্যেকটা পয়েন্টের অকারেন্সের যে প্রবাবিলিটি, মানে অকারেন্স মানে কি বলবো, অ্যাপিয়ার হওয়া, তাই না? অকার করা আর কি, হওয়া আর কি, শুধু কথা ঘটা, টু হ্যাপেন। তো এইটার প্রত্যেকটা যে আলাদা আলাদা প্রবাবিলিটি আছে, সেই প্রবাবিলিটি গুলোর যোগফলটা হচ্ছে অবশ্যই 1 হবে, কম হবে না, বেশি হবে না। এখন এইখানে ইন জেনারেল এই যে এখানে দেখো কোনো রিপিট করে নাই আসলে, হ্যাঁ, রিপিট করে নাই দেখে প্রত্যেকের প্রবাবিলিটি কিন্তু সমান, এই জায়গাটা সবগুলো প্রবাবিলিটি সমান, কিন্তু কোনো কোনো ক্ষেত্রে কিন্তু এটা করতেও পারে। আমরা কিছু এক্সাম্পল দেখবো যেসব ক্ষেত্রে রিপিট হওয়ার সম্ভাবনা আছে, সেটা পরে দেখবো আর কি। কিন্তু এখানে দেখতে পাচ্ছি যে প্রত্যেকেরই চান্স সমান। তবে মূল যে কথাটা হচ্ছে যে স্যাম্পল স্পেসে প্রতিটা পয়েন্টের প্রবাবিলিটির সাম সেই পুরো স্যাম্পল স্পেসের জন্য অবশ্যই 1 হবে। ইজ ইট ক্লিয়ার? জি স্যার। খুব কি কঠিন লাগছে নাকি অন্যভাবে কিভাবে পড়ালে সুবিধা হবে আমাকে আমি সাজেস্ট করতে পারো? জি স্যার এই অংশটা বোধহয় স্যার সবাই স্যার। বুঝতে পেরেছে স্যার। আচ্ছা, ঠিক আছে না, ওকে ফাইন। জি স্যার। আচ্ছা, এখন হচ্ছে আমরা আরেকটু ইসের দিকে যাব, আরেকটু যে এখন আমরা বললাম যে প্রতিটা পয়েন্টের স্যাম্পল পয়েন্টের প্রত্যেকটা প্রবাবিলিটি আসলে সমান ধরে নিচ্ছি আর কি, খুব ইজি আন্ডারস্ট্যান্ডিং এর জন্য, তাহলে হিসাব করাটা সুবিধা হবে। প্রতিটা স্যাম্পল পয়েন্টের সমান এই ক্ষেত্রে আর কি, হেড টেলের ক্ষেত্রে, এবং তার সামেশন হচ্ছে 1। এখন হচ্ছে আমরা কোনো কোনো ক্ষেত্রে আমরা বলতে পারি যে এমন একটা ইভেন্ট, যে ইভেন্টটা একাধিক পয়েন্টের সাথে অ্যাসোসিয়েটেড হতে পারে, একাধিক পয়েন্টের সাথে সম্পর্কিত থাকতে পারে। যেমন ধরো যাক, আমি বললাম যে কি বলে হচ্ছে যে 3বার কয়েন টস করা হলো, 3বার কয়েন টস করা হলো,
এবং আমি বললাম যে আহ, আহ, এটা কয়বার করা হয়েছে? 4 বার। আচ্ছা, 4 বার করা হয়েছে। ওকে, 4 বার কয়েন টস করা হলো। 4 বার কয়েন টস করা হলো। 3টা টি থাকার সম্ভাবনা কতটুকু, বা 3টা টি এর সংখ্যা, সম্ভাবনা না বলে আমরা বলি যে 3টা টি এর উপস্থিতির সংখ্যা কত? 3টা টি থাকতে হবে। তাহলে হচ্ছে এখানে খেয়াল করে দেখো, এই প্রতিটা, এখানে আমাদের তাহলে স্যাম্পল পয়েন্টটা দেখতে কিন্তু এরকম হবে। এখন স্যাম্পল স্পেসটা, তাই না? স্যাম্পল স্পেসটা দেখতে হবে হচ্ছে এরকম। 4টা যেহেতু আছে, তোমরা যে বাইনারি যেভাবে করেছো, ওই যে 0 1 দিয়ে, যে সবগুলা 0 0 0 0 আর লাস্টে হচ্ছে 1 1 1 1, তাই না? এরকম একটা বিষয় ঘটবে, যে তোমরা যদি চিন্তা করো, হ্যাঁ, হেক্সের যে 4টা বাইনারি ডিজিট দিয়ে হেক্স নাম্বার তৈরি করা, সেরকম আর কি। ইজ ইট ঠিক আছে? জি স্যার। আচ্ছা, এখন দেখো 3টা টি। এখন দেখো প্রত্যেকের এই যে এই ইভেন্টটা, মানে 4টা হেড হওয়ার সম্ভাবনা যতটুকু, 4টা টেল হওয়ার সম্ভাবনা কিন্তু একই রকম। চারটা হেড এবং 4টা টেল, প্রত্যেকটার সম্ভাবনা কতটুকু বলতে পারবে? অকারেন্সের চান্স এখানে আছে। স্যাম্পল স্পেসের স্যাম্পল স্পেস এখানে কতগুলো ইভেন্ট আছে, কতগুলো আউটকাম আছে? 16 16 স্যার। তাহলে এখানে মোট কতগুলো? আচ্ছা, 16 আছে। এবং যদি ধরে নিই যে প্রত্যেকের কোনো তো রিপিট নাই, রিপিট আছে? এইচএস কি মানে কোনোটা রিপিট আছে? রিপিট তো নাই, হ্যাঁ স্যার। রিপিট নাই। ওকে, রিপিট যদি না থাকে তাহলে কি প্রত্যেকের কি হবে? অকারেন্সের মানে সম্ভাবনা কতটুকু সমান? জি স্যার। তাহলে কতটুকু সম্ভাবনা বলতে পারবে? 1/16 1/16, এবং তার যোগফল কিন্তু 16 1 হবে, তাই না? 1/16 যদি হয়। আচ্ছা, তাহলে প্রত্যেকের জন্য কিন্তু 1/16। ওকে, প্রত্যেকটা ইভেন্টের জন্য। কিন্তু আমি বললাম যে এমন একটা ইভেন্টের কথা যেখানে 3টা টি থাকলেই হবে। 3টা টি, তাহলে 3টা টি কোন জায়গায় আছে? হলুদ কালার করা স্যার। হলুদ কালার গুলো না 3টা টি? হ্যাঁ, স্যার। তাহলে তাহলে কি তো হবে? এইটার জন্য হচ্ছে 1/16। এক্স্যাক্টলি 3টে টি তো মানে 4টে টিটাই নাই, কিন্তু 4টে টি আছে। 3টা টি, 3টা টি কি কমপক্ষে 3টা থাকতে হবে। কমপক্ষে 3টা টি? হ্যাঁ, হ্যাঁ, তাইলে স্যার কমপক্ষে 3টা টি আর কি। হ্যাঁ, কমপক্ষে 3টা টি। হ্যাঁ, তাহলে কমপক্ষে টি। আচ্ছা, তাহলে এইটা এইটুকের কতটুকু সম্ভাবনা? 1/16, তাই না? আবার এইটার সম্ভাবনা 1/16 5/16 সবগুলো 1/16, তাই না? হ্যাঁ স্যার। তাহলে শুধুমাত্র 3টা টি কমপক্ষে, এটা থাকার সম্ভাবনা কতটুকু হবে? 5/16 5/16। এটা হবে হচ্ছে 5/16। ইজ ইট ক্লিয়ার? তাহলে কোন একটা, হ্যালো হ্যালো, হ্যাঁ স্যার, শোনা যাচ্ছে। স্যার শোনা যাচ্ছে। আচ্ছা স্যার। মাঝে মধ্যে মনে হচ্ছে কেটে যাচ্ছে। হ্যাঁ, ইজ ইট ক্লিয়ার? তাহলে প্রত্যেকের সম্ভাবনা ছিল হচ্ছে, আচ্ছা এখন যদি আমি তোমাদের বলি যে কমপক্ষে 2টা এইচ আছে, এই ইভেন্টের সম্ভাবনা কতটুকু? কমপক্ষে 2টা এইচ আছে, বলো তো। 11/16 হ্যাঁ, গুনে দেখছো সবগুলো? আমি তো গুনে দেখিনি। এটা হবে, প্রথমটা হবে, দ্বিতীয়টা হবে, তৃতীয়টা হবে, চতুর্থটা হবে, 5টা, 6টা, 7টা, 8টা, 9টা, 10টা, 11টা। 11/16। তাহলে হচ্ছে আমরা যদি এমন একটা ইভেন্টের কন্ডিশন দেই যেটা আসলে অনেকগুলো ইভেন্টের সাথে অ্যাসোসিয়েটেড, অনেকগুলো ইভেন্টের সাথে অ্যাসোসিয়েটেড, তখন আমরা সেটাকে কিভাবে লিখবো? সেটা হচ্ছে যেমন যদি বলি যে সিম্বল এ denotes the probability that A will occur when an experiment is performed, এবং এ যতগুলো প্রবাবিলিটির সাথে অ্যাসোসিয়েটেড, এই যে এ স্যাম্পল পয়েন্ট প্রবাবিলিটিস অ্যাসোসিয়েটেড উইথ
the sum of all sample point probabilities, the sum of all sample, আমরা এটা সামই করলাম, এই যে এটাকে 1/16 যোগ 1/16 যোগ 1/16 1/16 1/16 সাম করে 5/16 পেয়েছি। হ্যাঁ, এটা যদি না হতো, ধরো যে মানে একটু যদি বায়াসড হতো, যেমন ধরো যে এটা যদি 1/16, এটা হয়ে যেত 2/16, তখন কি হতো, আরো বেশি হতো, তাই না? যেহেতু এখানে ইকুয়াল, সবগুলো ইকুয়াল প্রবাবিলিটি আছে, সুতরাং আমাদের এটা মানে জাস্ট 5টা যোগ করলেই হচ্ছে, মানে গুণ দিলেই হচ্ছে একটা ভ্যালুকে। আসলে এটা 5টা যোগফল বেসিক্যালি। তো এইটাকে আমরা বলবো যে এই যে ইন্ডিভিজুয়াল যা স্যাম্পল পয়েন্টের যে প্রবাবিলিটি ছিল সেগুলো সামেশনের সমান হবে, এই কথাটা এখানে বলা হচ্ছে। ইজ ইট ক্লিয়ার? হ্যালো? স্যার হ্যাঁ স্যার। স্যার এখানে সামেশন অফ পিআই দিয়ে বোঝাচ্ছে যে প্রত্যেকটা ইভেন্ট, ইন্ডিভিজুয়াল ইভেন্টের এর। যোগফল। হ্যাঁ হ্যাঁ, কোন ইভেন্ট? এ যার জন্য অ্যাসোসিয়েটেড, এ যার সাথে সাথে অ্যাসোসিয়েটেড, এর জন্য এ যার সাথে অ্যাসোসিয়েটেড সেই ইভেন্টগুলোর, এ যেসব আউটকামের সাথে অ্যাসোসিয়েটেড। জি স্যার। ঠিক আছে, আমরা প্রথমবার যেটা বলেছিলাম খুব সিম্পল হইতে, যে সম্পূর্ণ আউটকামটাকে বলেছিলাম যে আসলে একভাবে চিন্তা করেছিলাম যে 4টা মিলে, হ্যাঁ 4টা মিলে বলেছিলাম, কিন্তু এটা তো আসলে আউটকামের এই যে পসিবল যে আউটকাম মানে স্যাম্পল স্পেস, হ্যাঁ সেখানে পার্টিকুলার ইভেন্টকে আমরা অন্যভাবে ডিফাইন করতে পারি। যেমন বলতে পারি যে কমপক্ষে 2টা এইচ আছে, কমপক্ষে 3টে এইচ আছে, বা কমপক্ষে 4টে এইচ আছে, এরকম আর কি। 4টা দিয়ে বললে তো আসলে 4টা দিয়ে বললে কোনোটাই বোধহয় হবে না, কারণ সবগুলো হচ্ছে ডিস্টিং, তাই না? আমি যদি কোনো একটা 4টা দিয়ে বলি যে এইচ টি, তাহলে একটাই হবে। আমি যদি অর্ডার বলি আর কি, যে এইচ টি, এটা তো দ্বিতীয় বারের সুযোগ নাই, আছে? না স্যার। এটা নাই, অর্ডার বললে সুযোগ নাই। আর যদি মানে অর্ডার ছাড়া বলি তাহলে কিন্তু সুযোগ আছে, আনঅর্ডার বলি আর কি। ইজ ইট ক্লিয়ার এ পর্যন্ত? ইয়েস স্যার। আজকে এখানেই থাক, হ্যাঁ রবিবারে আবার শুরু করি। জি স্যার। কোনো প্রশ্ন? তোমরা ইচ্ছা মতো প্রশ্ন করতে পারো, কারণ এটা আমি নিজে প্রথমবার পড়াচ্ছি, সুতরাং আমার পড়াতেও কোনো সমস্যা হতে পারে, আমি চেষ্টা করব সেগুলো ওভারকাম করার। তোমরা যদি আমাকে বলো, কোনো সমস্যা নেই। স্যার একটা স্যাম্পল স্পেসে কয়টা পসিবল ইভেন্ট থাকতে পারে? এটা কি শুধু 2n, অর্থাৎ স্যাম্পল স্পেসের সংখ্যাকে 2 দিয়ে গুণ করলে অল কেসে পের হয়ে যাবে? না না, সব ক্ষেত্রে হবে না, সব ক্ষেত্রে হবে না। যেমন ধরো তোমার টসের ক্ষেত্রে যদি চিন্তা করো, এই যে তোমার হচ্ছে ডাইস, তখন কি হচ্ছে, প্রথমবার যদি একবার ডাইসকে প্রথমবার একটা ডাইস যদি একবার তুমি লুডোর বোর্ডে ব্যবহার করো, তাহলে চান্স কত? 6বার, তাই না? জি স্যার। জি স্যার। একটা ডাইস, তখন স্যাম্পল বেস কত হলো ওখানে? 6। একটা ডাইস থেকে পসিবল আউটকাম কয়টা? নাম্বার অফ আউটকাম কত? 6। জি স্যার। যদি 2টা ডাইস ব্যবহার করো তখন কত হচ্ছে? 36। জি স্যার। এখানে কি ঘটনা করতেছে, যে এই ডায়াসে কিন্তু বায়াসড না, মানে ডায়াসটা হচ্ছে কি হয়েছে, ডায়াসে আমি ধরে নিচ্ছি যে 1 2 3 4 5 6 প্রত্যেকটা মানে এক একটা নাম্বার একবার করে আছে। আবার যদি বায়াসড করি, যে ধরো যে 1 নাম্বারটা 2বার আছে, তখন কি এরকম হবে? না স্যার। না। হবে না। তো এটা একবার এক এক রকম হতে পারে। কয়েনেরটা হচ্ছে খুব মানে সবচেয়ে সোজা এক্সাম্পল, এই জন্য এটা এবং ওটা পসিবল স্টেটই হচ্ছে 2টো, মানে একবার করলে জাস্ট 2বার হওয়ার চান্স নাই। যার ফলে কয়েনের ক্ষেত্রে কয়েনটা যদি আনবায়াসড হয়, আনবায়াসড মানে হচ্ছে, আমি যদি বায়াসড কি বললাম, যে দুটোই যদি হেড হয় তাহলে তো হবে না, হ্যাঁ। আর যদি দুটো আনবায়াসড শব্দটা আসলে অনেক অনেক বড়, যেমন ধরো যে আমি কয়েনটাকে ধরে নিই, কয়েনটা যদি কোনো ভাবে বাঁকা হয়, ধরো হ্যাঁ ফ্ল্যাট না, তাহলে কিন্তু একদিকে বায়াসড হতে পারে, পড়ার সময় দেখা যাচ্ছে যে ঠিক মতো পড়লো না, সবসময় একদিকে পড়ছে, হতে পারে না? ধরো ফিজিক্যালি ড্যামেজ কয়েলটা, এমন ভাবে বাঁকা হয়ে আছে যে পড়ার সময় সবসময় একদিকে পড়বে, হতে পারে না? এটা হতে পারে। সেই জন্য ফেয়ার কয়েন বলা হয়। ফেয়ার কয়েন মানে হচ্ছে যে কয়েনটা দুই দিকেই পড়ার সম্ভাবনা সমান, এরকম একটা কয়েনকে যদি টস করি তাহলে 2 করে বাড়বে, একটা ফেয়ার কয়েনের ক্ষেত্রে শুধুমাত্র এটা সত্যি। এবং এই টাইপের যদি কোনো ফেয়ার ইভেন্ট থাকে, যেগুলো মানে পসিবল স্টেট 2টো আউটকাম একটার জন্য, তাহলে 2 করে বাড়বে। সবসময় যে 2 করে বাড়বে তা না, বায়াস হলে হবে না। তোমার প্রশ্ন উত্তরটা কি পাওয়া গেছে? জি স্যার, বুঝতে পেরেছি। আচ্ছা, আর এনি কোশ্চেন?
তারপর যেমন ধরো বললাম যে আমি আমি আউটকাম কাকে বলবো, আমি আমার আসলে কি স্ট্যাটিস্টিশিয়ান চিন্তা করবে যে আমি কোন কোন ডেটা সেট ইন্টারেস্টেড, আমি কি চাই, সেটার উপরে কিন্তু আমার স্যাম্পল পয়েন্ট। আমি যদি বলি যে ইন্ডাস্ট্রি থেকে যে স্ক্রুগুলো তৈরি করা হচ্ছে সেটা হচ্ছে আমার স্যাম্পল পয়েন্ট, স্যাম্পল স্পেস। তার মানে একটা ইন্ডাস্ট্রি যদি 100টা তোমার করে, বলা হচ্ছে যে প্রোডাকশন তৈরি করে প্রথম দিন, তাহলে ধরো যে তার স্যাম্পল স্পেসের সংখ্যা কত হলো 100, সেখানে 10টা ডিফেক্টিভ স্ক্রু আর 90টা হচ্ছে ভালো স্ক্রু। আচ্ছা, দ্বিতীয় দিন কোনো কারণে মেশিনারি যে সমস্যা হয়েছে, দ্বিতীয় দিন প্রোডাকশনে গেলে হচ্ছে 50টা, তাহলে সেখানে আবার 5টা হয়তো ভালো স্ক্রু আর হচ্ছে 45টা হচ্ছে না, 5টা খারাপ স্ক্রু আর 45টা ভালো স্ক্রু। তাহলে 2 দিনের টোটাল স্যাম্পল স্পেস হয়ে গেল কিন্তু এদিকে 100টা, ওদিকে 50টা। এখন যদি আমি কন্ডিশনালে চলে যাই যে প্রথম দিন ভালোর সাথে প্রথম দিন ভালো এবং দ্বিতীয় দিনও ভালো হওয়ার সম্ভাবনা কতটুকু, তখন প্রথম দিনের প্রত্যেকটা ভালোর সাথে কিন্তু দ্বিতীয় দিনের 50টারই সম্পর্ক আছে, আছে না? হ্যালো হ্যালো, জি স্যার। জি স্যার। আমার কথাটা কি বোঝা গেল? জি স্যার। জি স্যার, বোঝা গেছে। যেমন ধরো যে আচ্ছা আমি আরেকটু সিম্পল হচ্ছে বলি, যেমন ধরো যে তোমরা যে রোলিং ডাইসের কথা বলা, 6 আছে, 1 2 3 4 5 6, ধরো এটা কার্ড আসলে ডাইস না, মানে একটা কার্ড আছে, 6টা কার্ড, 1 2 3 4 5 6। তো প্রথম দিন তুমি টানলে যে কোনো একটা আসতে পারে 1 2 3 4 5 6 এর মধ্যে, ওকে? এখন আমি তোমাকে বললাম যে দ্বিতীয়বার তোমাকে 4টা কার্ড দিলাম, তাহলে কি আর আচ্ছা প্রথমবার আচ্ছা তোমাকে 6টা কার্ড দিলাম, মানে ডাইসের মতো 6টা কার্ড আর কি। তাহলে প্রথমবার তোমাকে বললাম ড্র করো, তাহলে ড্র করলে কি আসবে? 1 2 3 4 5 6, তার মধ্যে যে কোনো একটা আসতে পারে নাকি? স্যার তাহলে এখানে স্যাম্পল স্পেসের মোট আউটকামের সংখ্যা কয়টা? প্রথম দিনে স্যার 6টা, স্যার 6টার মধ্যে যে কোনো একটা আসবে। 6টা, তাহলে আউটকাম হচ্ছে মোট 6টা, তাই না? ওকে। আচ্ছা, এবারে বললাম যে তোমাকে আমি দ্বিতীয়বার আবার ট্রাই দিলাম, মানে সেকেন্ড ট্রাই, তুমি আরেকবার টানো 6টা কার্ডের মধ্যে থেকে। এখন হচ্ছে আমি বললাম যে মানে পরপর 1 আসা, পরপর প্রথমটা 1 আর পরেরটা 2 আসা, এরকম অনেকগুলো কম্বিনেশন হতে পারে না? পারে। তাহলে স্যাম্পল স্পেসের সংখ্যা কত হবে এখন? স্যাম্পল স্পেস আউটকাম কয়টা হবে? 36টা। গুড। আচ্ছা, তাহলে দেখলো তো বাইনারি হারে বাড়ছে না, তাই না? এখন ধরো যে প্রথমবার তোমাকে 6টা কার্ড দিলাম আর দ্বিতীয়বার দিলাম হচ্ছে 3টা কার্ড, তখন কি হবে? স্যাম্পল স্পেসে আউটকামের সংখ্যা কয়টা হবে? 18টা। তো বোঝা গেছে আমাকে যে প্রশ্নটা করেছিল, যে বাইনারির প্রশ্নটা, এটা কিভাবে চেঞ্জ জি হতে স্যার, পারে? বুঝতে পেরেছি। ওকে, তাহলে আজকে এখানে থাক। আর কোনো কোশ্চেন, প্রশ্ন? ওকে, তাহলে রবিবার এবার দেখা হবে, কেমন? খোদা হাফেজ। জি স্যার, আসসালামু আলাইকুম স্যার। আসসালামু আলাইকুম স্যার। আসসালামু আলাইকুম স্যার। আসসালাম। আসসালামু আলাইকুম। ওকে স্যার। আসসালামু আলাইকুম স্যার।